বিজ্ঞান পরিস্থিতি, হিসাব বিজ্ঞানের বইসমূহ। এই জায়গা থেকে আমরা 30টা এমসিকিউ সিলেক্ট করেছি, যেখানে এমসিকিউ গুলা থিওরিও থাকবে, ম্যাথও থাকবে। তার মানে থিওরি প্লাস ম্যাথ দুইটার সংমিশ্রণে এই অধ্যায়। এইচএসসি বোর্ড পরীক্ষা তুমি যেই ব্যাচই হও, তোমার এই অ্যানালাইসিস গুলো করে গেলে তোমার আর কিছু লাগবে না, এই দুইটা অধ্যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা আমাদের বলা আছে, নাম্বার 1 কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা সবাই, যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? আচ্ছা, বর্ধিত রূপ কি মনে রাখবা, নোট করে ফেলবা ঠাস ঠাস করে। হিসাব সমীকরণের রূপ দুইটা, আমরা সবাই জানি a সমান সমান l প্লাস ওই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মৌলিক হিসাব সমীকরণ, একে বলে মৌলিক হিসাব সমীকরণ। ঠিক আছে, কিন্তু এই ওইর মধ্যে আবার 4টা ফাংশন আছে, ক্যাপিটাল প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। দেখো তো, তার পরীক্ষায় প্রশ্ন আসে হিসাব সমীকরণের ওইর উপাদান কয়টি? যদি প্রশ্ন আসে যে হিসাব সমীকরণের শুধুমাত্র ওইর উপাদান কয়টি, অ্যান্সার হচ্ছে 4টি। ওইর উপাদান কয়টি? 4টি। অ্যানালাইসিসটা খুব ভালো করে শুনে নোট করে ফেলো টাস টাস করে। ওইর উপাদান কয়টি? 4টি, অথবা তুমি স্ক্রিনশট দিবা। আর যদি বলে হিসাব সমীকরণ কয়টি, মৌলিক হিসাব সমীকরণ উপাদান কয়টি? মৌলিক হিসাব সমীকরণ কয়টি? 3টি মৌলিক হিসাব সমীকরণ 3টি। আর ওইর উপাদান কয়টি? ওইর উপাদান 4টি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে টোটালটা মিলে একসাথে, তাহলে একসাথে কি হবে? a সমান সমান l প্লাস, আমি ওই লিখবো না, সবাই খেয়াল করো, ওই না লিখলে আমি লিখবো c প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এতে বলা হয় বর্ধিত রূপ। তাহলে আমরা 3টা কোশ্চেন এখান থেকে আসতে পারে, একটা হচ্ছে মৌলিক রূপ, একটা হচ্ছে ওইর উপাদান কয়টি, একটা হচ্ছে বর্ধিত রূপ কোনটি। এই নামগুলা থেকে কোশ্চেন আসে এমসিকিউতে। বোর্ড কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেন গুলাই আমরা সাজেশন আকারে রেখেছি, টেস্ট পেপারে কোশ্চেন, কলেজের কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন সংমিশ্রণে একটা সাজেশন তৈরি করা। এই যে বর্ধিত রূপ, এখন আসো এই বর্ধিত রূপ থেকে কোশ্চেন হয়, এখান থেকে হয়। তো এই বর্ধিত রূপটা কিন্তু উল্টাই দেওয়া আছে, এখানে দেখো, তাহলে এখানে একটু উল্টা পাল্টা আছে, সঠিক কোনটা? এই দেখো, সি প্লাস আর, এই যে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এখান থেকে একটু এক্সট্রা লেভেলে প্রশ্ন হচ্ছে, এইখানে খুব মন দিয়ে শোনো, ওইর মধ্যে সবাই খুব গুরুত্বপূর্ণ করে শোনো, ওইর মধ্যে উপাদান কয়টি? 4টি। ওই 4টির মধ্যে সির আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে ওই বৃদ্ধি হয় দুটা কারণ। এই পরীক্ষায় কোন একটা বোর্ডে চলে আসবে সি এবং আর। আমি যদি বলি ওই হ্রাস হয় কোনটি ধারা, ওই হ্রাস হয় ই এবং ডি ধারা। এই অ্যাডমিশনে বলো, এইচএসসি বলো, এখান থেকে প্রশ্নগুলো ঘুরবে। তো তোমাকে কিন্তু 6টা এমসিকিউ আমি শিখাইলাম, সবাই ডান? 6টা এমসিকিউ শিখালাম, সবাই একটু স্ক্রিনশট দাও অথবা নোট করো। তাহলে সঠিক অ্যান্সার এইটা, আমি শিখলাম এমসিকিউ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ডান সবাই? ওকে, ডান, আলহামদুলিল্লাহ। তার মানে তুমি এইগুলা নোট করে রাখলেই তোমার এই প্যাচ থেকে প্রশ্নগুলো হবে কোন একটা বোর্ড ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 1 2 3 স্ক্রিনশট ডান। আসো, তার মানে আমার শিখলাম সঠিক অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তোমরা অ্যান্সার করো, কোনো প্যারা নেই, বাট অ্যান্সার না করলেও হবে, অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট। বেসিকের থেকে একটা কোশ্চেন আসতে পারে এরকম, পাওনাদারকে পরিশোধ, মানে তুমি একজনকে টাকা দিছো, হিসাব সমীকরণের কি প্রভাব? যখন হিসাব সমীকরণ বলবে, আমি জানি a সমান সমান l প্লাস ওই, এটার প্রভাব চেয়েছে। আচ্ছা, এখানে একটা কথা খুব মন দিয়ে শোনো, দেখো এখানে বলছে পাওনাদারকে পরিশোধ, তার মানে তুমি টাকা দিছো, 1,000 টাকা চলে গেছে, সেটা হতে পারে চেকে বা নগদে, যাই টাকা চলে গেছে, এখানে কিছু বলেনি। তো নগদান আমার ক্রেডিট, রাইট? নগদান ক্রেডিট, পাওনাদারকে দিছো মানে পাওনাদার ডেবিট। আচ্ছা, তুমি কাকে দাও সাধারণত, রাইট? তুমি আমাকে বলবো যে ভাইয়া যে আমার কাছে পাবে, তার মানে তোমার দায় কমে যায়। এক কথায় নগদে দিলে তো নগদ টাকা কমে যাচ্ছে, এ মাইনাস। আর তুমি যে একজনকে দেনা ছিল, তাই না? তুমি দেনাদারকে দেনা পরিশোধ করো, তার মানে তোমার লাইবিলিটিস কমে যাচ্ছে, তার মানে এল মাইনাস। তাহলে আমি কি বলতে পারি, বাংলায় কথাটা এখানে ইংলিশ বাংলায় আছে, অ্যান্সার বেরোছে ইংলিশে। এল মাইনাস মানে কি? দায় হ্রাস। হ্যাঁ, বলা যায় দায় হ্রাস। এ মাইনাস মানে সম্পত্তি হ্রাস। খুব সূক্ষ্মভাবে খেয়াল করো, সম্পত্তি বৃদ্ধি বাদ, সম্পত্তি হ্রাস কিন্তু এখানে স্বত্বাধিকার বাদ, সম্পত্তি বৃদ্ধি ওকে ফাইন বাদ, সম্পদ হ্রাস দায় হ্রাস, পাইছো? এই দেখো ক্লিয়ার, এইটা অ্যান্সার। তার মানে অ্যান্সার দাগানোর সময় তোমাকে অ্যানালিসিস করে দেখতে হবে কোনটার সাথে মিলে। এখানে একটা ঝামেলা আছে, দেখো এখানে দায় আগে, এখানে দায় পরে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, মিললেই হচ্ছে। ক্লিয়ার? এইটা অনেকে কিন্তু ভুল করে ফেলে, এই জায়গাটা ভুল করা চলবে না। এখন এখান থেকে কি প্রশ্ন হয়, খুব ভালো কথা, যদি বলতো পাওনাদারকে চেকে পরিশোধ, চেকে, তাহলে এখানে কি হইতো? ব্যাংক। কিন্তু ব্যাংক হলো তো সমস্যা নেই, এখানে তো ব্যাংকও তো একটা সম্পদ। তারপর এরকম কোশ্চেন পরীক্ষায় আসে। আচ্ছা, যদি বলতো পাওনাদারকে পরিশোধ না বলে দেনাদার থেকে আদায়, এই কোশ্চেন পরীক্ষায় চলে আসতে পারে। দেনাদার থেকে যখন আদায় করবা, স্বাভাবিক নগদ টাকা বাড়বে এ প্লাস, আর নগদ টাকা অন্যদিকে দেনাদার ক্রেডিট এ মাইনাস, তখন সম্পত্তি বৃদ্ধি আর সম্পত্তি হ্রাস, সম্পত্তি বৃদ্ধি এবং হ্রাস, এক কথায় বলা যায় সম্পত্তি বৃদ্ধি এবং হ্রাস মানে এ প্লাস এ মাইনাস, এক কথায় সম্পত্তি অপরিবর্তন। সম্পত্তি অপরিবর্তন, এই কোশ্চেনটা পরীক্ষাতে হিট করতে পারে, কারণ এই সিমিলার কোশ্চেন, একে বলে এমসিকিউ অ্যানালাইসিস এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা। আজকে কি 100 স্টুডেন্ট হবে না লাইভে?
একটু কি বুঝেছো আমার লক্ষ্মী ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা? ক্লিয়ার? এখান থেকে এক্সট্রা কি কোশ্চেন হবে আশা করি তুমি পারফেক্টলি বুঝে গেছো। এখান থেকে এক্সট্রা কি কোশ্চেন হতে পারে বা কিরকম কোশ্চেন প্যাস হবে। কেন বলেছি এমসিকিউ অ্যানালাইসিস? আমি কি তোমাকে পারফেক্টলি শেখাতে পারছি? মেহরবানি করে একটু কষ্ট করে আমাকে কাইন্ডলি বলবা যে ভাইয়া হ্যাঁ ওকে একেবারে ক্লিয়ার আছি আমরা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে লক্ষ্মী ছেলেমেয়েরা ডান। একটু কষ্ট করে বলবো সবাইকে একটু মেনশন করে দেওয়ার জন্য, গ্রুপগুলোতে শেয়ার করে দেন। দেখো তা এইভাবে তোমাকে এমসিকিউ কভার করতে হবে। আসো দেন নেক্সট কোশ্চেন দেখো, তারপরে কি বলা আছে, খুব গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞান ব্যবহার করে। আমি যদি সত্য করে বলি একটা কথা, এই ক্ষেত্রে যে কোনো বোর্ডে একটা কোশ্চেন পাবা এবং অ্যাডমিশনে পাবা। আচ্ছা ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার। ব্যবহারকারী এবার যারা আমার প্রতিষ্ঠানে কি ইউজার, ইনফরমেশন ইউজার, তথ্য ইউজ করে, দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। তার মানে একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক। একটা অভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক। ওকে ফাইন। অভ্যন্তরীণ মানে কি ভিতরে থাকে, আর বাহ্যিক মানে বাইরে থাকে। পরীক্ষায় অ্যাডমিশনে এরকম কোশ্চেন হিউজ আসে। যেমন যে কোনো একটা সাইট তোমাকে মুখস্থ করাবো আমি, যে কোনো একটা সাইট মুখস্থ। ওকে ফাইন। তোমাকে যদি বলি আমি যে ভাইয়া কবির বউ সুমা আপু, কে? সুমা আপু। ঠিক আছে, সুমা আপু মানে সুমা আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তিনি খুব সুদর্শনী ছিল। তিনি হচ্ছে একটা কবির প্রেমে পড়ে যায় হঠাৎ করে। এই কবি কারোর প্রেমে পড়ে না, কাউকে দেখে তার ভালো লাগে না। সুমা আপুর মধ্যে কি এমন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুব সুন্দরী একজন আপু, সে কবিকে তার প্রেমে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নিল। যেই কবি কারোর দিকে তাকাতো না। তাই এই হিসাব বিজ্ঞানের ভাষায় যদি বলি, কবির বর্তমান বউ এখন সুমা আপু, যে কখনোই বিয়ে করতে চায়নি, স্মরণে থাকতে চেয়েছে। এটা যেন আমরা বুঝবো কতে কোম্পানির কর্মকর্তা, কতে কোম্পানির কর্মকর্তা, কর্মকর্তা কতে কোম্পানির কর্মকর্তা, বিতে বিক্রয় ব্যবস্থাপক বা বিপণন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক বা বিপণন ব্যবস্থাপক। আচ্ছা রতে কি? বতে ব্যবস্থাপক, ব্যবস্থাপক বাংলায় যাকে বলা হয়, সরি ইংরেজি যাকে ম্যানেজার, ম্যানেজার। এই ম্যানেজারের বাচ্চা ম্যানেজার আবার এইরকম থাকে, মেয়ে দৈত্য নায়িকা জয়কারা ম্যানেজার। ব্রস্যতে উৎপাদন পরিদর্শক গান, উৎপাদন স্ক্রিনশট দিয়ে ফেলো যদি না লিখতে পারো। দন্তেশ্বর হচ্ছে সুপারভাইজার, সুপার। আমি একটু দ্রুত করাচ্ছি, লেখাচ্ছি, কারণ তোমার টাইমটা কম, শিখতে হবে বেশি। ঠিক আছে, সুপারভাইজার। ওকে সুপারভাইজার। মাতে মানব সম্পদ ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক। আতে আন্তঃনিরীক্ষক, আন্তঃনিরীক্ষক মানে যে হচ্ছে নিরীক্ষকের কাজ করে। শুধু নিরীক্ষক বললে হচ্ছে তোমার বাহ্যিক, মনে রাখবা, শুধু নিরীক্ষক বললে হচ্ছে বাহ্যিক, শুধু নিরীক্ষক কিন্তু বাহ্যিক। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন অ্যাডমিশনে বেশি পেঁচায় এখান থেকে। হ্যাঁ, পথে পরিচালন পর্ষদ, এরা হচ্ছে অভ্যন্তরীণ, বাকি সব বাহ্যিক। এক কথায় খেলা শেষ, যত এমসিকিউ আসুক এইচএসসি অ্যাডমিশন শেষ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ডান ডান। তাহলে পথে কি? পরিচালক, পরিচালন পর্ষদ। পথে লিখে দিচ্ছি এই যে পথে পরিচালন পর্ষদ, পরিচালন পর্ষদ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে শর্ট টেকনিক গুলা আমাদের এইচএসসি শিওর প্লাস বই আছে, তোমরা এখানে দেখতে পারো, আমাদের অ্যাডমিশন বইও এগুলো আছে। তার টেকনিকটা তোমাকে শিখাই দিলাম, তো সারা জীবন মনে থাকবে। তুমি এক সাইড পড়লে বাকি সাইড তুমি পারবা। 100 ক্লিয়ার সবাই? স্ক্রিনশট ডান। 1 2 3। অভ্যন্তরীণ পড়লে বাহ্যিকটা তোমার কাছে অটোমেটিক হয়ে যাবে। ওকে ফাইন ডান। তার মানে ভাইয়া মুখস্থ করার থেকে তুমি পুরোটা শিখে নিলা, তোমার এমসিকিউ তার কে আটকাবে এটা অফিস থেকে আসলে বলো? ইনশাআল্লাহ কেউ আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ। ওকে ফাইন। তার মানে আমরা বুঝলাম এই মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিন্তু একটা কথা বলো তো আমাকে খুব ভালো করে, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, আবার বলছি, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক যদি অভ্যন্তরীণ হয়, মালিক বলতে তো এক মালিকানাকে বোঝায়। আচ্ছা বলো তো এক মালিকানার মালিককে বা এক মালিকানার যে প্রধান তাকে মালিক বলা হয়, তাহলে কোম্পানির প্রধানকে কি বলা হয়? কোম্পানির প্রধানকে কি বলা হয়? মালিক বলা হয় না কি বলা হয়? অংশীদারি ব্যবসায়ের যে প্রধান থাকে বা যে টাকা দেয় তাকে কি বলা হয়? এক মালিকানার যে টাকা দেয় তাকে মালিক বলে। মনে রাখবা কোম্পানির যে টাকা দেয় তাকে বলে শেয়ার হোল্ডার। মানে কোম্পানির ক্ষেত্রে মালিক বলা হয় না, শেয়ার হোল্ডার বলা হয়। হ্যাঁ, আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদার বলা হয়, নট মালিক। তার মানে আমরা মালিক বলতে বুঝবো এক মালিকানা ব্যবসা, শেয়ার হোল্ডার বলতে বুঝবো কোম্পানি, আর অংশীদার বলতে অংশীদারি ব্যবসা। স্যার পার্থক্য কি? আচ্ছা বলো তো আমাকে পার্থক্য এই জায়গায়, এক মালিকানার মালিক অভ্যন্তরীণ হলে কোম্পানির শেয়ার হোল্ডার এও তো এক, এ কেন অভ্যন্তরীণ না, এ কেন বাহ্যিক? ওকে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বাহ্যিক। আমি আবার বলছি, আমার বাচ্চা কাচ্চারা খেয়াল রাখো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো প্লিজ। এক মালিকানার মালিক সে যদি অভ্যন্তরীণ হয়, শেয়ার হোল্ডারের মালিক তো শেয়ার হোল্ডার, সেও তো অভ্যন্তরীণ হওয়ার কথা। উত্তর হচ্ছে না। কেননা মানে এক মালিকানার মালিক একা, সে না থাকলে ব্যবসা চলবে না, তাই সে অভ্যন্তরীণ, প্রতিষ্ঠানের ভিতরে থাকে। আর এই জায়গায় শেয়ার হোল্ডার অনেকে থাকে, সবার ব্যবসায় থাকা লাগে না, থাকা লাগে না। কে কে থাকে? প্রাইভেট যদি হয়, প্রাইভেট যদি হয় তাহলে আমার সর্বোচ্চ 2 জন, পাবলিক হলে কয়জন? 3 জন। তার মানে পাবলিকের ক্ষেত্রে এই শেয়ার হোল্ডারদের মধ্যে 2 জন মাত্র পরিচালক থাকলেই হয়, 2 জন প্রতিষ্ঠানে থাকলে হয়। পাবলিকের ক্ষেত্রে 3 জন থাকলে হয়। তাই
প্রাইভেটের 2 জন আর পাবলিকের মিনিমাম 3 জন, এদেরকে বলা হয় অভ্যন্তরীণ। তার মানে শেয়ার হোল্ডার অভ্যন্তরীণ না, যেই ব্যক্তিরা শুধু পরিচালনা করে এরা অভ্যন্তরীণ, তা ওদের নাম পরিচালক। তাহলে বুঝতে পারছি আমরা এক মালিকানার মালিক হলে তুমি অভ্যন্তরীণ, আর অংশীদারি বা হচ্ছে তোমার এই যে কোম্পানির মালিক যদি তুমি হও তাহলে তুমি অভ্যন্তরীণ কিন্তু হতে পারবে না, কারণ ওর মধ্যে থেকে বাছাইকৃত পার্সন অভ্যন্তরীণ। তাহলে শেয়ার হোল্ডার প্রশ্ন করলে কেন বাহ্যিক দিব, সবাইকে ক্লিয়ার হয়েছি? কারণ সেটা তো 1000 জন থাকে, ওর মধ্যে যারা পরিচালনা অংশ নিবে তারাই অভ্যন্তরীণ। সবার কি জটলা কি ক্লিয়ার হয়েছে? একদম এই জায়গায় কার কার জটলা ছিল সত্যি করে বলবা, সত্যি করে বলবা কার কার জটলা ছিল? যে তোমার তো এইচএসসি অ্যাডমিশন স্টুডেন্ট এখানে জটলা থাকে, এই জটলাটা আশা করি ক্লিয়ার হইছো। আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা আসি। ওকে ফাইন 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 ফাইন, আসো একটু নোট করে ফেলবা, নোটটা করতে পারলে স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে আমরা বুঝলাম অভ্যন্তরীণ বাহ্যিক যত কোশ্চেন আছে আমরা ইনশাআল্লাহ পারবো, ঠিক আছে ভাইয়া? ওকে, পাওনাদার বাহ্যিক কোর্সের ভর্তি দ্রুতই বন্ধ হয়ে যাবে আর কি। দেখো 5000 টাকা একটা প্রদেয় বিলের স্বীকৃতি। আচ্ছা প্রদেয় বিল, একটা বিল, বিল কয় প্রকার মনে রাখবা একটা জিনিস খুব ভালো করে, বিল 3 প্রকার হয়। একটা হচ্ছে তোমার প্রদেয় হিসাব 3 প্রকার হয় আর কি। একটা হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে মৌখিক হিসাব, ঠিক আছে? প্রদেয়ের ক্ষেত্রে 3টা ভার্সন। নাম্বার 1 হচ্ছে প্রদেয় বিল, প্রদেয় বিল, প্রদেয় বিল, বিল হচ্ছে একটা নোটের মতো, একটা হচ্ছে প্রদেয় নোট, হ্যাঁ? আচ্ছা এই দুটো হচ্ছে এক প্রকার লিখিত দলিল। তাহলে প্রদেয় হিসাব 3 প্রকার, তার মধ্যে এই দুটো হচ্ছে লিখিত। প্রদেয় হিসাব কয় প্রকার? 3 প্রকার, এটা লিখিত। আর এটা হচ্ছে মৌখিক, এটা হচ্ছে মৌখিক দলিল, হ্যাঁ মৌখিক। তাহলে আমার বুঝলাম প্রদেয় হিসাব 3 প্রকার, এটা হচ্ছে মৌখিক, আর বাকি দুইটা হচ্ছে লিখিত। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোনটি লিখিত হিসাব বা কোনটি মৌখিক, ক্লিয়ার? ওকে ভাই, যারা আগে বাজে ছিলেন তারা কি বই পাবেন না, তারা তো অলরেডি পেয়ে গেছেন। এবার আসো খুব ভালো করে শুনো, এখানে তাহলে প্রদেয় বিলের স্বীকৃতি, একটা বিল তুমি স্বীকৃতি দিছো, তাহলে প্রদেয় বিলের স্বীকৃতি মানে কি? তুমি একজনের কাছে দায়ী, কাকে দিছো মনে রাখবা, দেওয়া হয়, তুমি দিছো, প্রদান, প্রদান আমরা কাকে প্রদান করি? প্রদান করি অলওয়েজ, আমরা কাকে প্রদান করি বলো? আর কার কাছ থেকে আমরা পাই? কার কাছ থেকে আমরা পাই অথবা প্রাপ্য, কার কাছ থেকে আমরা পাই বলো মনে রাখবা, বা কার কাছ থেকে আমরা আদায় করি মনে রাখবা খুব ভালো করে। প্রদান করি, চলে যায়, চলে যায়, চলে যায়, তার নাম হচ্ছে প্রদেয় বা পাওনাদার। দেখো তো, ওকে ফাইন। আর যার কাছ থেকে আমরা পাই বা প্রাপ্য বা আদায় তার নাম প্রাপ্য। তাহলে আমরা মনে রাখবো সারা জীবন, দেখো প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা পাই আর প্রদেয় হিসাবকে প্রদান করি। তার মানে এই যে বিলের স্বীকৃতি দেওয়া হয় কাকে? বিলের স্বীকৃতি দেওয়া হয় প্রদেয় হিসাবকে। যদি বলে বিলের স্বীকৃতি পাওয়া গেল, কার কাছ থেকে পাওয়া গেল? প্রাপ্য হিসাব থেকে। এই কনসেপ্ট গুলো যেন ভুল না হয়। তার মানে ভাইয়া বিলের স্বীকৃতি দেওয়া হয় প্রদেয় হিসাবকে, আর বিলের স্বীকৃতি পাওয়া যায় প্রাপ্য হিসাবের থেকে, ঠিক আছে? আসো তাদেরকে দেওয়া হলো, দেওয়া হলো, ক্লিয়ার? দেওয়া হলো, দেওয়া হলো, দেওয়া হলো, দেওয়া হলো, দেওয়া হলো মানে কি? দিছো কাকে? প্রদেয় হিসাবকে। এই প্রদেয় বিল একটা কি দায়, দায় না ভাইয়া? দায়, দায়। তাহলে প্রদেয় বিল যখন তুমি দিছো, এটা বিলের স্বীকৃতি, তার মানে তোমার দায় বাড়ছে। তুমি বিল দিছো না ভাইয়া, একটা বিল মানে একটা অঙ্গীকার দিছো যে আমি তোমাকে টাকা দিব, ওকে? তাহলে প্রদেয় বিল একটা দায়, ক্রেডিট। কাকে দিছো? কাকে দিছো? পাওনাদারকে। পাওনাদারের এক নাম কি? প্রদেয়, একই জিনিস। পাওনাদার আমার ডেবিট। ভাইয়া কোশ্চেনটা কেমন হয়ে গেল না ভাইয়া? তুমি টাকা দাওনি, টাকা দিতা, মনে আছে একটু গেল টাকা দিছিলাম, প্রদেয় হিসাব ডেবিট, নগদ টাকা ক্রেডিট। এখন তো একটা নোট দিছো, দলিল দিছো যে আমি তোমাকে টাকা দিব পরে, তাহলে ওই দলিলটাই ক্রেডিট। যদি বলতো যে তোমার স্ত্রীর গহনা দিছো, গহনা দিছো তোমার হচ্ছে স্বীকৃতি স্বরূপ, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, স্ত্রীর গহনা ক্রেডিট। এই কলমটা দিছি প্রদেয় হিসাবকে, আমি টাকা দিইনি, তাহলে প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে কলম ক্রেডিট, যা দিবা তাই ক্রেডিট, ডান। এটা প্রদেয় বিল ক্রেডিট, এটা একটা দায়। এল মাইনাস এল প্লাস, কত একটা কঠিন যাবে তা খেয়াল করছো? দায় বাড়বে ও কমবে। পরীক্ষা থাকতে পারে দায় অপরিবর্তন, তাও অ্যান্সার সঠিক, কারণ বাড়ার কোন অপরিবর্তন। পরীক্ষা থাকতে পারে দায়, দায় হ্রাস বৃদ্ধি, এটাও অ্যান্সার সঠিক। তার মানে এইচএসসি পরীক্ষাতে এরকম ঘুরে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ইয়েস, এটা সত্য। ডান ভাইয়া, একটু বলি আমরা কাইন্ডলি, এই কোশ্চেনের জটলা ছিল কিন্তু তুমি পারতা, তুমি অনেক ভালো পারতা, কিন্তু দেখো এই যে অ্যানালাইসিসটার কারণে তুমি সামনে আরো 3-4 এমসিকিউ শিখবা। আচ্ছা সেম যদি বলি প্রাপ্য হিসাব থেকে একটা প্রাপ্য বিল পাওয়া গেল, তাহলে পাইছো তুমি, এবার তুমি নিজে পাইছো, ক্যাশ টাকা পাওনি, তাহলে প্রাপ্য হিসাব থেকে বিল পাইছো, তাহলে বিল পাইছো মানে বিল ডেবিট, এটা সম্পদ। কারণ প্রাপ্য বিল, সকল প্রকার প্রাপ্য সম্পদ চলতি সম্পদ, সকল প্রকার প্রদ চলতি যায়, শিখাই দিব এটা। আসো তাহলে যদি বলা হয় কি পাইছো বিদেশি কার কাছ থেকে? প্রাপ্য হিসাব থেকে, বাজানাদার থেকে। প্রাপ্য আমার ক্রেডিট, এ মাইনাস, সম্পদ কমে গেল। তাহলে দেখো প্রাপ্য হিসাবের থেকে বিলের স্বীকৃতি পাওয়া গেল যে যাবে দা, সেম ক্যাটাগরি যাবে দাও প্রদেয় হিসাবে বিলের স্বীকৃতি দেওয়া হলো। এই বিলের স্বীকৃতি নিয়ে কোনো প্রবলেম আছে? লাভ নেই, লাভ আছে? গেল নি, দেখো বড় করে হেল্প করতে হবে। ওকে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার?
আর কোনো সমস্যা হবে? আই হোপ কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা প্রাপ্য বিলের স্বীকৃতি পাই। যদি বলা হয় প্রাপ্য নোট পাওয়া গেল, একই বাবাদা। যদি বলা হয় প্রদ নোট দেওয়া হলো, একই যাবে। নোট যে কথা আর হচ্ছে বিল সে কথা একটু কিন্তু বলেছিলাম, না পারলে একদম ফাটাবো কিন্তু, সত্যি করে বলছি। ওকে গান, এবার আসো, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা অলওয়েজ। এই বিলের স্বীকৃতি এটা একটা ক্যাশ টাকার লেনদেন, অনগদ লেনদেন। কারণ একটু আগে তোমাকে বলেছিলাম, মনে আছে, প্রদ হিসাব, প্রদ বিল। ওকে, এবার একটা মাথায় রাখবা, সকল প্রকার প্রদর পরে যা থাকুক না কেন চলতি দায়, সকল প্রকার প্রাপ্য চলতি সম্পদ। ক্লিয়ার? প্রাপ্য থাকলে চলতি সম্পদ, প্রদ থাকলে চলতি দায়। ডান। টাকা ডাজেন্ট ম্যাটার, এখানে টাকা কোনো ম্যাটার করে না। থ্যাংক ইউ সো মাচ। আসো, এখানে তাহলে কি বলা আছে দেখো, হিসাব বিয়ের উদ্দেশ্য কি, এর ভালো করে শুনো। এই কোশ্চেন 99% স্টুডেন্ট ভুল করে। আমি যখন এসেছিলাম আমি তো ভুল করছিলাম প্রথম, ভালো করে না শিখলে তুমি তো ভুল করো ভাই। উদ্দেশ্য দুই প্রকার, একটা বলে প্রধান, একটা হচ্ছে কি প্রথম। পরীক্ষায় প্রশ্ন ঝামেলা হয় কিন্তু, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে প্রথম বা প্রাথমিক। প্রথম বা প্রাথমিক এখানে ঝামেলা হয়। দুই নাম্বারটা হচ্ছে প্রধান, প্রধান বা হচ্ছে মূল, এখানে অনেক বড় প্রবলেম হয়। ঠিক আছে, ওকে ফাইন। মনে রাখবা একটা জিনিস, আমি একটা বক্স শিখা দিচ্ছি, তুমি আর জীবনে এখান থেকে কোনো কোশ্চেন ভুলবা না। ভাইয়া আমি আবারও বলছি, 30টা এমসিকিউ করে যদি তুমি একটা প্রো হতে চাও, সব পারতে চাও, তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, নোট করতে হবে। ওকে ফাইন, আসো তাহলে এই যে দুটা কোশ্চেন হয়। ওকে, মনে রাখো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, হিসাব বিজ্ঞান আমার হিসাব বিজ্ঞান 3টা স্টেপে ভাগ করা হয়। এই হিসাব বিজ্ঞানকে আমার 3টা স্টেপে ভাগ করা হয়। নাম্বার 1 স্টেপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। নাম্বার 2 হচ্ছে হিসাব রক্ষণ, নাম্বার 2 হচ্ছে হিসাব রক্ষণ। নাম্বার 3 হচ্ছে তথ্য সরবরাহ, তথ্য সরবরাহ। আমাকে বলো তো, 3টা স্টেপ হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তাহলে কি? লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন, ইংলিশ, এগুলো অ্যাডমিশনে শিখাবো। আপার লেভেল গুলা মানে সিনোনিম গুলা বা এক্সট্রা গুলো অ্যাডমিশনে শিখাবো, এখন শিখাও না তো। 3টা স্টেপ, লেনদেন শনাক্তকরণ, হিসাব রক্ষণ আর তথ্য সরবরাহ, একে হিসাব বিজ্ঞান বলে। তাহলে বলতে পারি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যদি ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে, হিসাব শনাক্তকরণ, হিসাব রক্ষণ এবং তথ্য সরবরাহ করাকে হিসাব বিজ্ঞান বলে। দেখো তো এটা শেষে আছে, তাহলে যেটা শেষে আছে এটাই তোমার মেন না? ওকে, তাহলে আমার প্রধান উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। ক্লিয়ার? যেটা শেষে আছে এটাই আমার মেন। তাহলে প্রথমে কোনটা আছে? এইটা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য। যদি কখনো এটা না থাকে তাহলে এইটা নিব আমরা। ক্লিয়ার? তার মানে প্রাথমিক উদ্দেশ্য প্রথমে আছে, যদি কখনো পরীক্ষা অ্যান্সারে না থাকে তখন আমরা কোনটা নিব? হিসাব রক্ষণ নিব। ক্লিয়ার? আর আর মূল উদ্দেশ্য এইটাই, মূল উদ্দেশ্য এইটাই। সবাই ডান? এখান থেকে 3-4টা এমসিকিউ শিখলা, আলহামদুলিল্লাহ। তথ্য সরবরাহটা গুড। মনে রাখবা এই তথ্য সরবরাহটা করাই কাকে? তৃতীয় পক্ষকে। পরীক্ষা প্রশ্ন আসবে এই তথ্য সরবরাহ কোশ্চেন আছে, তথ্য সরবরাহ কাকে করা হয়? তৃতীয় পক্ষকে। তৃতীয় পক্ষ কারা? আমার যারা ইনফরমেশন ইউজ করে। এই তৃতীয় পক্ষ কারা? ব্যাংক হইতে পারে, ব্যাংক, তারপরে বীমা কোম্পানি। এক কথায়, এক কথায় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান একটা প্রথম পক্ষ, মালিক একটা পক্ষ, দ্বিতীয় পক্ষ প্রথম দ্বিতীয় ঝামেলা করে। একটা প্রতিষ্ঠান মালিক, এরা হচ্ছে প্রথম দুই পক্ষ, আর বাকি সব হচ্ছে তৃতীয় পক্ষ। প্রতিষ্ঠান আর মালিক এরা হচ্ছে প্রথম দুই পক্ষ। প্রথমে 1-2, 1 নাম্বার পক্ষ, 2 নাম্বার পক্ষ হচ্ছে এরা, আর 3 নাম্বার পক্ষ বাকি সব। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই তথ্য সরবরাহ কেন করাই? প্রশ্ন পরীক্ষা আসে কিন্তু, এইচএসসি বোর্ড কোশ্চেন খুঁজো আসে পরীক্ষায়। তথ্য সরবরাহ করা হয় কেন জানো? আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য। আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা করে। তাহলে এই পরীক্ষায় প্রশ্ন আসবে তথ্য সরবরাহ কেন করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য। এই তো তোমার এমসিকিউ টপিক শেষ। তোমার রিডিং পড়া লাগবে না যদি তুমি এমসিকিউ একটু অ্যানালাইসিস করো। তুমি ভাইয়ার কথাগুলো একটু শুনো, ভাইয়ার এই কথাগুলো নোট করো, একটা এমসিকিউ থেকে ওই টপিক ক্লিয়ার হবে, বোর্ড পরীক্ষা রিল্যাক্সে অ্যান্সার করবা। তুমি যেই কোনো বোর্ড হও না কেন তোমার প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, ডান? এই পর্যন্ত সবাই ডান? তাহলে ভাইয়া লিখতে হবে আর স্ক্রিনশট দিতে হবে। তাহলে বুঝছো তথ্য সরবরাহ করা তৃতীয় পক্ষকে। তৃতীয় পক্ষ কারা? মালিক, প্রতিষ্ঠান বাদে বাকি যারা আছে সব। তথ্য সরবরাহ কেন করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তার জন্য। এটা কাকে? তৃতীয় পক্ষকে। ডান? এবং এই তথ্য সরবরাহ প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আমার শনাক্তকরণ, হিসাব রক্ষণ হচ্ছে মিডল ক্লাস। এর আরেকটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। হ্যাঁ, ইংরেজিতে বলে অনার্সে যায় শিখবা বুক কিপিং, ওটা বাদ, ওটা এখন দরকার লিপিবদ্ধকরণ। ক্লিয়ার? এটা থেকে প্রশ্ন আসে, লিপিবদ্ধকরণ থেকে প্রশ্ন আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নোট করতে করতে আরেক সাইডে চলে যান, কিছু করার নেই স্নেহা, কিচ্ছু করার নেই। তোমার নোট করার স্ক্রিনশট দিতে বলছি। স্ক্রিনশট ভাইয়া যায়, এতদিন যে পড়ছো ভাইয়ের কাছে পড়তে গেলে একটু অন্যরকম ফিল করতে হবে। যে বন্ধু নোট করবা জায়গা ফাঁকা রেখে স্ক্রিনশট দিয়ে ফেলবা, শেষ। কারণ তোমার টাইমটা অনেক ইম্পর্টেন্ট। আমার লাইফ, আমার ক্লাস একটু অন্যরকম, যারা আমার আগে কোর্স জানে। বিক্রয়ের উদ্দেশ্যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মন দাও। নোট পর আগে মন দাও। আসবাবপত্র ক্রয়, আচ্ছা উদ্দেশ্য কি? বিক্রয়।
যদি তুমি কোনো আসবাবপত্র ব্যবহারের জন্য কিনো, মনে রেখো ব্যবহারের জন্য কিনলে সেটা সম্পদ, ব্যবহারের জন্য কিনলে সেটা সম্পদ গেল। বিক্রির জন্য কিনো, নট আসবাবপত্র, যে কোনো সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, যে কোনো কিছু ব্যবহারের জন্য কিনলে সম্পদ, আর বিক্রির উদ্দেশ্যে কিনলে সেটা পণ্য। আর পণ্য জায়গা আমরা কি লিখি? ক্রয়। তার মানে ক্রয় মানে এটা একটা ব্যয়। ওকে, ক্লিয়ার? তার মানে কোন আসবাবপত্র এক কথায় যদি ব্যবহারের জন্য কিনো সেটা আমার সম্পদ, ব্যাসেট। যদি কোনো আসবাবপত্র তুমি বিক্রয়ের জন্য কেনো সেটা আমার জন্য এক প্রকার ক্রয়, একটা পণ্য, একটা ব্যয়। তার মানে বিক্রয়ের জন্য কিনলে এটা কি লিখতে হবে? ব্যয় হিসাবে ডেবিট করতে হবে। ওকে, ক্লিয়ার? কারণ এটা বিক্রির জন্য কিনছো। ওকে, তাহলে একজন বিক্রির জন্য যদি কিনে থাকে সেটা হচ্ছে এক প্রকার পণ্য, ব্যয় হিসাবে লিখতে হবে সম্পত্তিকে। আর ব্যবহারের জন্য কিনলে সম্পত্তি হিসাবে লিখতে হবে, ক্রয় হিসাবে লিখতে হবে। ডান ভাইয়া? অফিস প্রত্যেকটা ভাই না ভাইয়া, ক্রয় হিসাবে লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট দিতে পারো অথবা নোট। মূল ইম্পর্টেন্ট, ধরো বিক্রয় উদ্দেশ্যে নাই, বললো আসবাবপত্র ব্যবসায়ী। আচ্ছা ভাই, এই ব্যবসায়ী কি আসবাবপত্র কিনবে বিক্রির জন্য না ভাইয়া? ইয়েস, তার মানে আসবাবপত্র ব্যবসায়ী যদি বিক্রির জন্য কিনে তাহলে এটা পণ্য। যদি বলে একজন আসবাবপত্র ব্যবসায়ী সে ব্যবহারের জন্য কিনছে, ব্যবহারের কথা লেখা থাকলেই তো এটা সম্পদ। এটা অনেকে প্রবলেম করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এবং এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভেরি, যদি বলা হয় বিক্রয়ের জন্য কিনা হয়েছে কিন্তু তুমি কি হিসাবে ডেবিট করছো? তুমি ডেবিট করছো সম্পদ হিসাবে। এটা একটা ভুল। তাহলে এটা কোন ধরনের ভুল মনে রাখবা? এই ভুলটা চতুর্থ অধ্যায় পরীক্ষায় প্রশ্ন আসবে, নীতিগত ভুল। নীতিগত তার মানে তুমি ব্যবহারের জন্য কিনছো, বিক্রয়ের জন্য কিনছো, তুমি ক্রয় না লিখে সম্পদ লিখছো, নীতিগত ভুল। এই ভুলটা পরীক্ষাতে অনেক আছে কিন্তু। আবার তুমি বিক্রির জন্য কিনছো বা ব্যবহারের জন্য কিনছো লিখছো ক্রয়, মানে এই উল্টাটা লিখলে নীতিগত ভুল। ক্লিয়ার? এটা পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। থ্যাংক ইউ সো মাচ। আসো দেখো, তাহলে এই কোশ্চেনগুলো আমরা ক্লিয়ার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেখো তারপরে কি আছে? তারপরে আছে ভাইয়া বিক্রয় উদ্দেশ্যে জমি করা। দেখছো আবার একটা সেম কোশ্চেন, এগুলো সব বোর্ড অ্যানালিস বোর্ড কোশ্চেন, টেস্ট পেপারে কোশ্চেন, তারপরে আছে তোমার ভার্সিটি সব মিক্স করে সাজেশন তৈরি করা এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য। ওকে, তাহলে জমি কিনছো, একই অ্যান্সার। আসো দেখো, মালিকানা সত্ত্ব আসার কারণ কি? আমার কি পড়ানো লাগবে? তোমাকে আমি শিখাইছিলাম, এই তো সোনা পাখি, ওই যে মালিকানা সত্ত্বের মধ্যে দুইটা আইটেম আছে, হ্রাস করে কি কি, ওই লাস্টে কি ই আর ডি মাইনাস করে না? ই আর ডি, অ্যান্সার শেষ। মনে আছে প্রথমে শিখাইছিলাম? ভাইয়া একটু আসতে বলেন। সরি বোন, সরি ভাইয়া, আপনাকে একটু জোরে যেতে হবে, আপনাকে একটু ফাস্ট হতে হবে। ক্লাসে একদম 100% মনোযোগ দেন, এক সেকেন্ড অনুযোগ তাকানো যাবে না। দিস ইজ জাহিদ ভাই, যারা চিনে ওরা জানে, এবং তুমি চিনো না, তোমাকে জানতে হবে যে আমার ক্লাসে একটা সেকেন্ড টাইম নষ্ট করা যাবে না, 100% মনোযোগ দিতে হবে। তুমি অবশ্যই বুঝবা, না বুঝলে আগে পড়ানোর সময় পড়বা, যখন লিখতে বলবো তখন লিখবা, আমি যখন পড়াবো তুমি তখন লিখবা হবে না। থ্যাংক ইউ সো মাচ। এই বন্ধু ক্লিয়ার? তাহলে হয়েছে ভাই, মিলছে মিলছে। এখন এই সেম কোশ্চেন আসে মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কি? তাহলে বৃদ্ধির কারণ হচ্ছে কি? ওই যে সি আর হচ্ছে আর, আর এর রেভিনিউ মানে কি আয় আর মূলধন, আর এই দুটির কারণে কমে যায়। তোমাকে আমি অ্যানালাইসিস করার সময় শিখাইছিলাম, তাই বলতে পারি উত্তোলন আর খরচ বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসো এখন মনে রাখবা এই দুটা যখন বেড়ে যায়, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেড়ে গেলে এটা কমে যাবে। যদি কখনো বলে এই দুটা কমে যায়, অপশনে ধরো এই দুটো আছে কমে যায়, জাহিদ ভাই আপনি তো শিখাইছিলেন ই আর ডি এই দুটার কারণে মালিকানা সত্ত্ব কমে যায়। ভাইরে এই দুটো যখন বৃদ্ধি হয়, বৃদ্ধি হয় তখন কমে যায়। কিন্তু ভাইরে যদি আরেকটা অপশন থাকে, এই দেখো যে বেড়ে যায়, দেখছো? ওহো, অপশন দুটো এক হয়ে গেছে। ধরো এখানে কমে যায় আছে, কমে যায়, তাহলে কমে গেলে কি হবে? উল্টা হবে, ওই প্লাস হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট, টপ নচ কোশ্চেন, টপ নচ কোশ্চেন। যখন এই দুটা উল্টা হবে তখন কি হবে? ক্লিয়ার? এটা টপ নচ কোশ্চেন। কিন্তু আবার বলছি এখানে অনেকে ভুল করে, আবারও বলছি এখানে অনেকে ভুল করে, আবারও বলছি এখানে অনেকে ভুল করে, অনেকে ভুল করে। আমি আবারও বলছি এখানে অনেকে ভুল করে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। উত্তোলন খরচ বেড়ে গেলে কিন্তু কমে যাবে, কিন্তু যখন উল্টা হবে তখন উল্টা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসো এখানে কি বলা আছে? একটা ম্যাথ, ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এই ম্যাথটা আমি 100% কনফার্ম দিলাম এই সিরিজ যে কোনো একটা বোর্ডে আসবে, মানে এইরকম একটা ম্যাথ। ঠিক আছে, তার সংখ্যা চেঞ্জ থাকবে, এবং 100% কনফার্ম দিলাম অ্যাডমিশনের যে কোনো একটা ভার্সিটিতে পরীক্ষা আসবে। এই একটা ম্যাথ শিখলে তুমি এইচএসসি অ্যাডমিশন যে কোনো একটা 1 মার্ক কনফার্ম 100% শিওর, যে কোনো একটা বোর্ড ইনশাল্লাহ। এখন এখানে কথা আছে কি চাইছে? সত্ত্বাধিকার, আমার মালিকানা সত্ত্ব। ভাইয়া সব সূত্রবাদ যা শিখছি এতদিন বাদ, তুমি শিখো এস মান এল প্লাস ওই, আর কিচ্ছু না। সবাই মন দাও, একটা সেকেন্ড এলোমেলো হলে তুমি বুঝবা না, আমি একবারই বুঝাবো ইনশাল্লাহ, একবারই বুঝে যাবা। মনে রাখো সমান সমান এই পাশে যদি বলে হাই, এটা তুমি, এটা তুমি, তুমি বলছো হাই ক্রাশ, এটা একটা নদীর স্রোত, নদীর এই পাশে তোমার ক্রাশ, ক্রাশ মানে কে? তোমার লাইবিলিটি, যার উপর তোমার দায় আছে, তুমি ঋণী, মানে তুমি তার উপরে উইক, উইক মানে কি এক প্রকার লাইবিলিটিস না তোমার? ওহ, ও ব্যথা লাগে শুনলেই। আর অনার সিকিউরিটি মানে কি? মালিক, তাহলে ক্রাশের মা,
তোমার ক্রাশের মা হচ্ছে এখানে, ঠিক আছে? তুমি বলছো কি হাই, মানে বলছো হাই, তুমি তো ভাই অ্যাসেট না ভাই, তুমি একটা জিনিস না, তুমি তো একটা অ্যাসেট নাকি, তুমি একাই 100। তুমি হাই বললে, যদি ক্রাশ বাড়িতে থাকে তাহলে ক্রাশ কি বলবে? হাই, হাই দিবে কিন্তু। আর ক্রাশ যদি বাড়িতে না থাকে, ক্রাশের মা বলবে হাই। যে কোনো একজন হাই বলবে, বাই বলার সুযোগ নেই, কারণ বাই বলে তুমি যে পাঠাম দি ভাই, বাই বললি কেন? তুমি যদি বাই বলো রাগ করবা তুমি, এখান থেকে যে কোনো একজন কি বলবে? বাই। তার মানে তুমি যখন রেসপন্স কত নদীর এই পাশ থেকে, সেই পাশ থেকে যে কোনো একজন রেসপন্স করবে, রাইট? তুমি যখন বাই বলবা, তারাও বাই বলবে। বাংলা ভাষায় যদি আমি বলি, স্ক্রিনশট দাও, ডান। এবার আছো, বাংলা ভাষা হচ্ছে এরকম, এস সমান এল প্লাস ওই। তুমি যদি বলো হাই মানে পজিটিভ থিঙ্কিং, তোমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। তার মানে পজিটিভ হইলে, প্লাস হইলে এই পাশে যে কোনো একটা এল অথবা ওই প্লাস হবে। এটা যদি আবার নেগেটিভ হয়, এই পাশে যে কোনো একটা বাই মানে মাইনাস, চলে যাওয়া, মাইনাস হবে। ওকে ডান। ভাইয়া যদি কখনো এরকম হয়, কিরকম ভাই? এই পাশে যে কোনো একটা মাইনাস হইছে, তাহলে এই পাশে মাইনাস হবে। এই পাশ থেকে যদি প্লাস হইছে, এই পাশে প্লাস হবে। এক কথায় সমান দুই পাশ সমান। ডান, বাংলা ভাষায় ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? বাংলা ভাষা দুই পাশ সমান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে অনেকে অনেক পণ্ডিতি করতেছ কমেন্টে, তোমরা অ্যান্সার দেওয়া শুরু করছো। তোমাকে যে এখন একটু কোশ্চেন একটু ঘুরাই দিই, তুমি পারবা না। এই মুখস্থাবিদ্যা বাদ দাও, অ্যান্সার দিয়ে বাদ দাও। অ্যান্সার দিচ্ছ, তোমার ম্যাথটা ভালো করে বুঝতেছো না, তুমি এখনো এই ম্যাথের কি শিশু, কিছুই জানো না। একটু প্যাচ দিলে তুমি পারবা না, দ্যাটস দা পণ্ডিতি। এই পণ্ডিতি করো না, আমার কথা রাগ করলে সরি। তোমাকে শিখাচ্ছি মানে এখানে অনেক ঝামেলা আছে, শিখে নাও, অ্যান্সার পরে করো, হ্যাঁ? ওকে ফাইন। দেখো ভাইয়া, তাহলে আমি বলতে পারি এই জায়গাটা আরেকটা জিনিস শিখে নাও, এ সমান সমান এল প্লাস ওই। এইখানে যে প্রবলেমটা হবে, এই বেসিকটা শেখানোর কারণ আছে তোমার এই ম্যাথে কোনো ঝামেলাতে না পড়ো। তাই যারা বুদ্ধিমানের মতো সারে কথা শিখে শুনে নাই, শিখে নেয়, তারা তারা অনেক ভালো করে। এখানে যদি কখনো একটা এ প্লাস হয় আর একটা এ মাইনাস হবে, এটা ভালো করে শোনো, কারণ তুমি হাই দিছো পর্যন্ত রেসপন্স পাওনি, হ্যাঁ, তুমি নিজেই বাই দিবা। এখানে এল যদি প্লাস হয়, ওই কি হবে? মাইনাস। কেন? সমান সমানে একই পাশে একটা প্লাস হলো একটা মাইনাস। যদি বলি এল মাইনাস হচ্ছে, তাহলে ওই কি হবে? প্লাস। তার মানে সমান সমানে একই পাশে একটা যা হবে, অন্যটা তার বিপরীত হবে। আর দুই পাশ হলে লেভেল, ক্লিয়ার? তাহলে সমান সমানে এক পাশে আইটেমও ক্লিয়ার, দুই পাশেও ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে সমান সমানে, তাহলে আমাকে বলো তো এই কোশ্চেন গুলা, এ যদি প্লাস হয় আর একটা এ কি হবে? দেখি এইগুলা দ্রুত এবার লিখে ভালো, দ্রুত ঝটপট। এ মাইনাস হলো আর একটা এ কি হবে? যারা পারবে তাদের অ্যাডমিশন পর্যন্তই বেসিক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, আই প্রমিস টু ইউ। অ্যাডমিশন পর্যন্ত সকল বেসিক ক্লিয়ার, আই প্রমিস টু ইউ, শুধু এইচএসসি না। ওকে ফাইন। দেখি এই কোশ্চেনগুলো কে পারে, দ্রুত 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 ড্রাফট করে ফেলো, দ্রুত ড্রাফট করে ফেলো, দ্রুত চটপট, মানে একদম গুলির বেগে। দেখো দেখো, মিলা অবশ্যই মিলা, তুমি মুখে বললে হবে, তুমি খাতা লিখলে হবে। একটাই প্লাস আর একটাই মাইনাস, একটাই মাইনাস হলে একটাই প্লাস, একটা এল প্লাস হলে আরেকটা ওই ওয়েল আর ওই একই পাশে মাইনাস, এল মাইনাস আর ওই একই পাশে প্লাস, ওই প্লাস আর ওই কি মাইনাস হবে একই পাশে, ওই মাইনাস আরেকটা এল একই পাশে, সমান সমানে একই পাশে এল প্লাস হবে। আমি যদি বলি এ প্লাস হলে এল কি হবে, আমি যদি বলি ওই প্লাস হলে এল কি হবে, সরি ওই প্লাস হলে এ কি হবে, আমি যদি এল মাইনাস হলে এ কি হবে। দেখো, এ যদি প্লাস হয়, এল এক অন্য পাশে, তাহলে এটাও প্লাস। ওই যদি প্লাস হয়, এ অন্য পাশে প্লাস। এল যদি মাইনাস হয়, এ অন্য মাইনাস। দ্যাটস মিন এই যে এই সবকিছু সমান সমানে একই পাশে, এর নাম হচ্ছে কাঠামো পরিবর্তন। দেখছো, যারা পণ্ডিতি করছো ওরা এখন বুঝবা না কাঠামো কাকে বলে। আর এই যে দুই পাশে যে পরিবর্তনগুলো হয়, এর নাম নিট পরিবর্তন। এইগুলাও এইচএসসি পরীক্ষায় থাকে। তোমাদেরকে মুখস্থ করা হয়েছে এতদিন, তাই তোমরা নিটার কাঠামো মুখস্থ করতে করতে শেষ, কোনো মুখস্থ করার কিচ্ছু নেই। সমান সমান এক পাশে পরিবর্তন কিভাবে হয় ওটাকে বলে কাঠামো, দুই পাশে পরিবর্তন কিভাবে হয় তাকে বলে নিট পরিবর্তন। সবাই কি ক্লিয়ার? একদম পানির মতো ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, তাহলে আমি স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে নিট আর কাঠামো পরিবর্তনও ক্লিয়ার করলাম, এটাও হিসাব সমীকরণের টপিকসও ক্লিয়ার করলাম, ম্যাথও ইনশাল্লাহ শেষ। কিভাবে শেষ দেখায় আসো, শেষ। ওকে ফাইন, ডান। আসো, এই ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে খেয়াল করবা বিয়ে কিভাবে হয়। প্রথমে বিয়ে হয় প্রথমবার কোন দেখা হয়, কোন দেখতে যাওয়া হয়। দ্বিতীয়বার যখন যাওয়া হয় তখন হয় আসল খেলা। তার মানে আমরা প্রথমবারে কন্যা দেখবো, তারপরে বিয়ের কথা ফাইনাল করব। দ্যাটস মিন এই অঙ্কে আমার বিয়ে কার? মালিকানা সত্ত্বের বিয়ে। তাহলে এ সমান সমান এল প্লাস ওই। সবাই খেয়াল করো, এই সবাই পরে লিখো। এই যে স্টার্ট দিব, যার বিয়ে তার খবর নাই, পাড়ার পড়শির ঘুম নাই, আগে ওইকে স্টার্টটা দিই। তাহলে আমার বিয়ে হচ্ছে মালিকানা সত্ত্বের, তাহলে মালিকানা সত্ত্বের জন্য আমরা কি করব? আমরা প্রথমে বিয়ের প্রথম দেখাই আমরা মেয়ে দেখতে যাব। তাহলে মেয়ে দেখতে গিয়ে দেখো, হিসাবে শুরুতে মানে বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল 900 শতাধিকার ছিল এত টাকা। এই দাড়িটা অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথের ক্ষেত্রে, দাড়ি যারা জানে না তারা এই ম্যাথ পারে না। তাহলে এই দাড়ি মানে বোঝাচ্ছে এরকম প্রথম অংশ, মানে মেয়ে দেখা সারা বছর এত এত এত, তার মানে দুইটা পার্ট থাকবে, একটা বছরের শুরুর পার্ট আর একটা সেকেন্ড পার্ট।
তাহলে বলো তো প্রথম পার্টে শুধুমাত্র আমরা দেখতে যাব যার বিয়ে তার, তার মানে এক কথায় প্রথম পার্টে মালিকানা সত্ত্ব আছে আছে, এই যে 818 এইটা নিলাম। স্যার এই কোশ্চেন তুমি না বুঝলে আমাকে করে ফেলবা, এইটা কেন নিলাম না? ওই যে আবার বলেছি প্রথম পার্ট থেকে যার বিয়ে তাকেই আমরা ফোকাস করব, বা যাকে অ্যান্সার চাবে তাকে ফোকাস করব, সেটা বেরোইলে হবে। এটা আমার কার্যকর না। আমি আবারও বলছি প্রথম পার্ট থেকে তাকেই নিব যার অ্যান্সার চাবে, বাংলা ভাষায় যার বিয়ে হবে। আমি আর এই কথা বলতে পারবো না। আসো এবার বলেছে এই বছরের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 60 টাকা। ভাই আমার বিয়ে তো এর সম্পত্তি বৃদ্ধি মানে এটা প্লাস হইছে, বৃদ্ধি মানে তো প্লাস, সবাই জানি। সবাই একটু মজা, এইটা প্লাস হলে এর ইফেক্ট, আফটার ইফেক্ট, এর ইফেক্ট পড়বে এটার উপরে, কারণ বিয়ে তো ওর। এইটা প্লাস হলে এইটাও প্লাস হয় কেন, সমান সমানের ওই পাশে শিখাই ফেলাইছি আগেই। 60 টাকা প্লাস, দায় হ্রাস পেয়েছে, হ্রাস মানে মাইনাস, তার মানে এইটা হ্রাস পেয়েছে। পাগ্গা আমার সমস্যা নেই তো, এটা নিয়ে আমার কোনো কাজ না, বিয়ে কার, বিয়ের। তাহলে এ মাইনাস হলে সমান সমানের একই পাশে এটা হবে প্লাস। কত টাকা, 20 টাকা, অ্যান্সার শেষ। এটা যোগ এটা যোগ এটা, অ্যান্সার শেষ। বুঝেছেন কেন আমি বললাম তোমাকে আমার ম্যাথগুলোর কথাগুলো বুঝতে হবে? আমি পড়াচ্ছি, অ্যানালাইসিস করাচ্ছি, মানে এর মধ্যে কিছু আছে। টু বি অনেস্ট এই অধ্যায়ের যত রকম ম্যাথ আছে, এইচএসসি, ভার্সিটি, ঢাকা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এ ন্যাশনাল, বাংলাদেশের যত বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা হইতে পারে, তোমাকে কেউ আটকাইতে পারো যদি তুমি আমার এই বেসিকটা মনে রাখো, এই টেকনিকটা। থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ম্যাথের টপিকটা ক্লিয়ার হইছো? আলহামদুলিল্লাহ, ম্যাথ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, ওকে সবাই ক্লিয়ার হইছো? ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ডান। তাহলে আমার প্রত্যেকটা অ্যান্সার 818 যোগ হচ্ছে 80, 898 টাকা অ্যান্সার। এটা হচ্ছে বছর শেষে মালিকানা সত্ত্ব। খেয়াল করো বছর শেষে, তাহলে এখানে প্রশ্ন বছর শেষে এত টাকা, যদি এখানে প্রশ্ন করতো বছর শেষে মালিকানা সত্ত্ব হ্রাস নাকি বৃদ্ধি, এই পরীক্ষায় প্রশ্ন হয়, নোট করে নাও, এটা এক্সট্রা অংশ, তোমাকে অতিরিক্ত ইনফরমেশন শেখাচ্ছি, এগুলো পরীক্ষা হবে, ভার্সিটিতে হয়, এসএসসিতে হয়। তাহলে দেখো তো বৃদ্ধি নাকি হ্রাস, দেখো তো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস মানে তো বৃদ্ধি, তাহলে আমার টোটাল প্লাসের পরিমাণ 60 তাহলে বলতে পারি 80 টাকা বৃদ্ধি, বৃদ্ধি। ওকে এখানে মাইনাস হলে প্লাস মাইনাস করে বলতাম বৃদ্ধি বা হ্রাস, অথবা শুরুতে ছিল কত 818, শেষে হইছে 898, তাহলে বুঝাই যাচ্ছে 80 টাকা বৃদ্ধি। দুই ভাবে বের করতে পারো, শুরু আর শেষের ডিফারেন্স, কম হইলে হ্রাস, বেশি হলে বৃদ্ধি, আর এখানে প্লাস মাইনাস করে যে অংশ প্লাস থাকলে বৃদ্ধি, মাইনাস থাকলে হ্রাস। শেষ, ক্লিয়ার? সবাই ডান 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 ডান, আলহামদুলিল্লাহ। আমরা যারা বুঝিনি তারা আবার পরবর্তী বুঝার ট্রাই করবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্রাস বৃদ্ধি, এখানে দুইটা কোশ্চেন আসতে পারে, এখানে প্রশ্ন হতে পারে, দেখো প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে। এখান থেকে প্রশ্ন ধরে 6 প্রকার বলবে। সম্পত্তি মানে এ, এ এ কত, এ কত, এ হচ্ছে শেষে বলতে পারে, হ্রাস বৃদ্ধি বলতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন আসলে আমি দায়ী, হ্রাস বৃদ্ধি বলতে পারে। তারপর আছে এল এর ক্ষেত্রেও শেষে কত, হ্রাস বৃদ্ধি কত, ওই এর ক্ষেত্রেও শেষে কত, হ্রাস বৃদ্ধি, এই 6 রকম কোশ্চেন আসতে পারে। এর বাইরে প্রশ্ন আসলে একমাত্র আমি দায়ী, ক্লিয়ার? সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, এনি প্লেস, বাংলাদেশের এনি কাইন্ড অফ এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, এই টপিক থেকে, এই 6 রকমের বাইরে কোনো প্রশ্ন যাবে না। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া 6 টপিক ক্লিয়ার। এই 6 টপিকসের প্রশ্ন পারতে হলে আপনাকে কি করতে হবে, বাকি টপিকস প্র্যাকটিস করতে হবে, আর ম্যাথের রুলস সব এক। থ্যাংক ইউ। আপনি, আপনাকে আমি প্র্যাকটিস করাবো, টেনশন করেন না, আর যারা বুঝেননি তারা আবার ট্রাই করেন। আসেন দেখেন এখানে তাহলে কি আছে, এই কোশ্চেনটা বলা আছে যে জনাব রাব্বির ব্যবসায়ের দায় এত টাকা। সিম্পল একটা কোশ্চেন, দায় মানে এল এত টাকা, স্বত্বাধিকার মানে মালিক রাশি এত টাকা, মোট সম্পদ কত। ভাই একটুকে শিখাইছিলাম না, আপনি একাই হচ্ছে 100, এল আর ওই, তাহলে এখানে তো সহজ রে ভাই, এটা হচ্ছে 8000, স্বত্বাধিকার 10,000, তার মানে মাইন প্লাস চিহ্ন, এইটা কত হবে, এই দুটো মিলে। তার মানে দেখেন সম্পত্তিটা, অ্যাসেটটা, এই দুটো মিলে কত হবে, 18,000। এখান থেকে এই কোশ্চেন পারলেন বলেই যে আপনি অনেকটা বড় হয়ে গেছেন না, মনে রাখবেন। তাহলে দেখেন তো এই সম্পত্তিটা নির্ভর করতে কার হতো, একটি অংশ, এই সম্পত্তির একটি অংশ, এই 18,000-এর একটি অংশ কি এল, অন্য অংশ, অন্য অংশ হচ্ছে কি ওই। কারণ আমরা কি বুঝলাম, এই যে মোট সম্পদ, এই মোট সম্পত্তির উপরে আমার প্রতিষ্ঠানের নিজস্ব কোনো সম্পদ নাই। কেন? আপনার নিজস্ব সম্পদ কিন্তু নাই, বেসিক্যালি থাকে না, আপনার প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ কিন্তু নাই। কিছু অংশ এই যে মালিক আর সত্ত্বে আপনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনি ব্যক্তি, প্রতিষ্ঠানের কিন্তু কোনো সম্পত্তি নাই, আর কিছু অংশ দায়। তার মানে প্রতিষ্ঠান তার নিজস্ব কোনো সম্পত্তি কিন্তু নাই, সে তার সম্পত্তির কিছু অংশ মালিকের কাছ থেকে পেয়ে থাকে, কিছু অংশ তৃতীয় পক্ষ বা দায়ী থেকে পেয়ে থাকে। তার মানে প্রতিষ্ঠানের নিজস্ব কোনো সম্পত্তি নাই, সে একটা অংশ মালিকের কাছ থেকে নেয় আর একটা অংশ তৃতীয় পক্ষ থেকে নেয়, এটা কথা সত্য। এই জন্য বলা হয় প্রতিষ্ঠানের যে সম্পদ
এইটার উপরে দাবি হচ্ছে দুইজনের, একজন হচ্ছে মালিক আর একজন তৃতীয় পক্ষ। ঠিক আছে, তার মানে প্রতিষ্ঠানের নিজস্ব কোনো সম্পত্তি নাই, ও নিজের সম্পত্তি তৈরি করতেও পারে না, ও মালিকের কাছ থেকে কিছু নিয়ে ব্যবসা শুরু করে, এবং ও প্রাথমিক অবস্থার কথা বলছি, এবং ও কি কিছু অংশ ঋণ নাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখান থেকে এমসিকিউ আসবে কিন্তু। আমরা বলতে পারি প্রতিষ্ঠানের সম্পত্তির উপরে দাবি কার কার, একটা হচ্ছে মালিকানা সত্ত্বের বা মালিকের দাবি, আর তৃতীয় পক্ষের দাবি। ক্লিয়ার? তাহলে প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর দাবি কার কার, মালিকানা সত্ত্বের এবং দায়ের মানে তৃতীয় পক্ষের। তৃতীয় পক্ষ মানে এল। এগুলা মনে রাখলে পরীক্ষা হলে ভূমিকা ধরা খাওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আসো এরপর দেখো ভাইয়া কি আছে এখানে। বলা হয়েছে প্রারম্ভিক মূলধন এত টাকা। ভালো করে বুঝো, প্রারম্ভিক মূলধন এত টাকা, সমাপনী মূলধন এত টাকা, লাভ ক্ষতির পরিমাণ কত টাকা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তো বছরের শুরুতে ছিল মালিকানা সত্ত্ব ছিল শুরুতে 70,000। এইটা একটা সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে একতরফার কোশ্চেন, শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন ঢুকা দিয়েছে এই জায়গায়। আমি টেকনিকটা শিখে টেকনিকে শিখানো। হ্যাঁ আচ্ছা বলো তো প্রারম্ভিক মূলধন এটা শুরুতে 1 তারিখে, শেষে হয়েছে কত 90। আচ্ছা মূলধন বাড়ছে না কমছে? মূলধন বাড়ছে না কমছে? অবশ্যই 70 থেকে 20,000 টাকা বাড়ছে। আচ্ছা বলতো মূলধন কিসের দ্বারা বাড়ে? মূলধন বাড়ে দুইটা কারণে, একটা হচ্ছে কি সিতে ক্যাপিটাল, একটা হচ্ছে আর, মনে আছে আই। আই অথবা বাংলা ভাষায় যদি বলি নিট লাভের কারণে বাড়ে, রাইট? নিট লাভের কারণে বাড়ে ওই আই যে কথা মুনাফা সে কথা। ক্যাপিটাল তো আমার পরীক্ষাতে আছেই প্রথমে, এই যে আছে। তাহলে এর আর মূলধন বাড়ার একটা মাত্র কারণ মূলধন, মানে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন থাকতে পারে এবং নিট লাভ। তাহলে এক কথায় আমরা নিট লাভকে প্রেফার করব, নিট লাভকেই প্রেফার করব। যদি এখানে কম হইতো, এখানে হ্রাস হইতো, তাহলে আমরা ক্ষতি দিতাম। তার মানে নিট লাভের কারণে মূলধনটা বেড়ে যায়। কত টাকা? 20,000 টাকা। এই যে লাভ 20,000। খবরদার 70,000 লাভ দিস না ভাই, 70 ছিল 90 হয়েছে, 20 বাড়ছে। যদি এখানে বলতে হচ্ছে 60, তাহলে 10 টাকা 10,000 টাকা হ্রাস। হ্রাস মানে ক্ষতি। ক্লিয়ার? হ্রাস মানে ক্ষতি। ক্লিয়ার? এটা টেকনিক্যাল কোশ্চেন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসো ওকে, আসো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেনে কি আছে এখানে বলা আছে ভাইয়া, ভালো করে বুঝো। একটা বড় কোশ্চেন দেওয়া আছে, বলেছে সমাপনী মালিকানা সত্ত্ব কত টাকা আছে। এই কোশ্চেন গুলো সব বিভিন্ন বোর্ড, টেস্ট পেপার, কলেজ সবগুলো সংমিশ্রণ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এগুলা করলে তোমার আলহামদুলিল্লাহ কোনো বোর্ডেই আর বাঁধবে না। দেখো এখানে বলা আছে ভাইয়া মন দিয়ে শুনো, প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ এত টাকা। ওকে ফাইন। মোট বহিদায় ছিল এত টাকা। ফাইন। বছরে মোট সম্পত্তি এত টাকা বেড়ে গেল। ফাইন। বহিদায় এত টাকা কমে গেল। সমাপনী মালিকানা সত্ত্ব কত? দেখো এর কাছে কোশ্চেনটা তোমরা অনেকে অ্যান্সার করবা যে ভাইয়া আমি জানি বোর্ডে আছে, দেখে দেখে যে 8 লাখ টাকা অ্যান্সার অনেকে দিচ্ছ, হয়তো সবাই অ্যান্সার করতে পারবা, কিন্তু মূল খেলাটা অ্যান্সার করাটাই মেন না ভাইয়া। এই থিমটা বুঝে যাও, থিমটা ইম্পর্টেন্ট। আমি নিজেই তোমার অ্যান্সার দেখাই দিলাম, তুমি থিমটা শিখো। প্রথমত বছরের শুরুতে মালিকানা সত্ত্ব বলেছে শেষে সম্পত্তি ছিল এবং দায় ছিল। বলো তো আমাকে, বছরের শুরুর আইটেম হচ্ছে এটা, তাই সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা পাবো না? পাবো। তাহলে বছরের শুরুতে আমার যে মালিকানা সত্ত্ব 12 আল্লো 7 মাইনাস দাও 5 লাখ টাকা বছরের শুরুর মালিকানা সত্ত্ব। তার মানে আমি শুরুতে মালিকানাত্ব পাইলেই তো শেষে পারবো, রাইট? আসো এখন বলা আছে বছর শেষে মোট সম্পত্তি এত টাকা বেড়ে গেল। তার মানে সম্পত্তি বাড়ছে কত? 2 লাখ টাকা। ভাই একটা কথা আমাকে বলো তো, এ সমান সমান এল প্লাস ওই, এই যে ম্যাথটা তোমাকে আমি করিয়েছিলাম, এই ম্যাথ আর এই ম্যাথ 100% সেম। 100% সেম। কেন? দেখো তো ওই বছর শুরুতে কত আছে? 5 লক্ষ টাকা। ওকে ফাইন। ফাইন। বলেছে সম্পত্তি বেড়েছে। আচ্ছা এটা যদি বেড়ে যায়, এটাও আমার বেড়ে যায়, সমান সমান এই পাশে 2 লক্ষ টাকা বেড়ে যাবে। দায় আমার কি কমে গেছে, এটা যদি মাইনাস হয় এটা প্লাস হবে 1 লক্ষ। তাহলে কি ভাই হিসাব মিলছে? 8 লক্ষ। তার মানে এই ম্যাথটা আগের ওই যে মালিকানার সাথে ম্যাথের মতোই সেম, কিন্তু একটু প্যাটার্ন আলাদা। তাহলে বেসিক শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের ভয় যে যেখানে ছিল, আমার ক্লাসগুলো অ্যানালাইসিস করার কারণে আমি 100% বিশ্বাস করি তোমাকে আর কোথাও আটকানো যাবে না ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে আপু, সবাই ক্লিয়ার? এবার একটু মজা লাগতেছে? এত বড় বড় ম্যাথ, ভয় পাওয়ার কিছু নেই, প্যাটার্ন সব সেম, জানতে হবে শুধু। হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছি। সবাই এখন একটু খুশি লাগতেছে, আমি সবার জানি মনের অবস্থা। আসো এই দেখো একটা কোশ্চেন, এত টাকার একটি প্রদ হিসাব পূর্ণ নিষ্পত্তি, মানে টাকা তোমাকে দিচ্ছে, তার মানে 10,000 টাকা থেকে 9,850 দিচ্ছে। তার মানে তোমাকে বাকি যে টাকাটা 1850 থেকে কত থেকে 9,800 200 150 এটা বারটা নিষ্পত্তি করা হলো। তার মানে আমার এখানে একটা বার্তা আছে, রাইট? আছে। আচ্ছা দেখো তো তুমি তাকে পাতে 10,000 টাকা পাবে সে, তুমি তাকে প্রদ হিসাবকে পুনঃস্ফীতির সময় এত টাকা দেওয়া হলো। তার মানে তুমি তাকে কত টাকা কম দিছো? 150 টাকা। 150 টাকা কম দিছো মানে কি ভাইয়া? খুব ভালো করে শোনো, খুব মন দিয়ে শুনবা। এখানে প্রথমে 10,000 টাকা তো দেওয়ার কথা ছিল, তুমি টাকাটা দিয়ে দিছো। দিয়ে দিছো মানে তোমার দায়টা হ্রাস পাইছে, তাহলে তোমার যে দায়টা ছিল কমে গেছে, রাইট? আবার তুমি তাকে নগদ টাকা দিছো, এই নগদ টাকা দেওয়ার কারণে সম্পত্তি কমেছে।
মেলছে অ্যান্সার মেলে? অ্যান্সার কি মেলে বলো? হইছে? যাবে তাহলে কি হবে? প্রদেয় হিসাবকে পুনঃনিষ্পত্তি এত টাকায় নিষ্পত্তি করা হলো, মানে তাকে টাকা দেওয়া হলো। টাকা দিয়ে দিলে নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট কয় টাকা ভাই? নগদান ক্রেডিট নগদে দিছো ৯,৮৫০। ওকে ফাইন। তুমি তাকে কাকে দিছো? প্রদেয় হিসাবকে দিছো। প্রদ ডেবিট। মোট কত টাকা দিছো? ১০,০০০ টাকা। এবার মনে রাখবা বাট তুমি টাকা দিছো, তুমি বাটটা পাইছো, তাহলে বাটটা প্রাপ্তি। বাটটা প্রাপ্তি এই কথাটা অনেকে জানে না, এখানে বাটটা প্রাপ্তি মনে রাখবা খুব ভালো করে। যখনই আমরা টাকা পরিশোধ করি তখন আমরা বাটটা পাই, তখন আমরা বাটটা পাই, পরিশোধের সময় বাট্টাটা পাই। যখন আমরা টাকাটা আদায় করি, যখন টাকাটা আদায় করি, আদায় করার সময় বাট্টা প্রদান করি। মনে রাখবা যখন টাকাটা আদায় করি তখন আমরা টাকাটা আদায় করি, তখন বাট্টা প্রদান করি, যখন টাকা পরিশোধ করি তখন বাট্টা পাই। বাংলা ভাষায় মনে রাখবা প্রদেয় হিসাবের বিপরীতে বসে বাট্টা, প্রাপ্য হিসাবের বিপরীতে বাট্টা। আর কত বেশি ভেঙে ভেঙে শিখাবো? তার বাট্টা পাইলে মালিকানাত্ব কি হ্রাস হবে? না, মালিকানাত্ব বৃদ্ধি হয়। বাট্টা পাইলে এটা ভুল, ১ ও ২ অ্যান্সার। বাট্টা পাইলে মালিকানাত্ব বৃদ্ধি হয়, বাট্টা পাইলে মালিকানাত্ব বৃদ্ধি হয়। ক্লিয়ার? রাতে এক্সাম কেমনে দিবা? আমি লাইভ শেষে বলে দিব কি এক্সাম কেমনে দিবা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমি পোস্ট করে দিয়ে দিব রাত্রে ৯টা কেমনে এক্সাম হবে, পোস্ট করে দিয়ে দিব। অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইটে প্রতিদিন রাত ৯টা এক্সাম হবে ৩০ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। ওকে ক্লিয়ার ভাইয়া? তার মানে এখানে কি আছে? এই কোশ্চেনটা ভুল, এই যে ১ ও ২ রাইট। সবাই বুঝেছেন? বাট্টা কখন পাওয়া যায়, বাট্টা কখন দেওয়া হয়, এটুকু ক্লিয়ার করলাম। বাট্টার সম্পর্ক কখন আসে ক্লিয়ার? এটা হচ্ছে কোন বাট্টা? নগদ বাট্টা। এই যে টাকা পরিশোধ নগদ বাট্টা, কারোর বাট্টা হিসাবে আসে না। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে বলতো প্রাপ্য হিসাবের কথা বললে কি হতো? ওটা তো তোমার প্রদত্ত বাট্টা, আবার প্রাপ্য হিসাবে যাবে দাও ভিন্ন হতো। ক্লিয়ার ভাইয়া? ওকে থ্যাংক ইউ। এই কোশ্চেন অনেকের সমস্যা ছিল আমি জানি, আশা করি যাদের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দিছি। অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে আর কিছু বলার নেই, তোমরা দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। অ্যাডমিশনে ব্যাচে ভর্তি না হলে 2টা বই নিয়ে ফেলো। বাংলাদেশের একটা মাত্র বই যেখানে সকল বোর্ড কোশ্চেন গুলা সুন্দর করে কি করা আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে, সরাসরি বেসিক দেওয়া আছে। 2টা বই কিন্তু যেকোনো মধ্যে ফুরাই যাবে। শিওর প্লাস বই 2টা, আপডেট বই 2টা বই 280 টাকা 290 টাকা একসাথে মিলে কুরিয়ার ফ্রি। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলো, অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট থেকে। হ্যাঁ ওকে, আর এই নাম্বারগুলো রেখে দাও, কাজে লাগবে আমাদের ভর্তির জন্য, অ্যাডমিশনের কোনো বই কেনার জন্য, যে কোনো কিছু কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখো, যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা মনে করে শুনো। উত্তোলনের ক্ষেত্রে কি করা হয় জানো? উত্তোলনে যাই কিছু বলুক না কেন, উত্তোলন সারা জীবন ডেবিট। যদি বলা হয় কখনো নগদে উত্তোলন, তাহলে নগদান ক্রেডিট। যদি বলা হয় ব্যাংক থেকে উত্তোলন, তাহলে ব্যাংক থেকে উত্তোলন যদি করা হয় ব্যাংক ক্রেডিট। যেখান থেকে যদি বলা হয় মানে ব্যাংক থেকে উত্তোলন বা মালিকের প্রয়োজন উত্তোলন করে, যদি বলা হয় পণ্য উত্তোলন বললে ক্রয় ক্রেডিট, পণ্য উত্তোলন বললে ক্রয় ক্রেডিট। তার মানে এক কথায় উত্তোলন সারা জীবন ডেবিট, মানে ওই মাইনাস, আর যার মাধ্যমে উত্তোলন করবা সেটা ক্রেডিট। কিন্তু যদি বলা হয় এই পণ্যটার বিক্রয় মূল্যে উত্তোলন, তখন আমার লিখবো বিক্রয় মূল্য। তার মানে যদি বলা হয়, যদি আবার বলি, যদি বলা হয় শুধু উত্তোলন, শুধু পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট। আবার বলছি শুধু পণ্য উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। যখন বিক্রয় মূল্যে বলবে তখন উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। তুমি নগদ উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। ব্যাংক থেকে মালিকের প্রয়োজন উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। উত্তোলন সারা জীবন ডেবিট, যার মাধ্যমে উত্তোলন করা হবে সেটা ক্রেডিট। ক্লিয়ার? ওকে ডান, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বুঝছো? উত্তোলনটা ক্লিয়ার হইছো? তাহলে উত্তোলনের ক্ষেত্রে আসো, ঝামেলা কোথায়? যখন ক্রয়ের কথা বলবে, ক্রয়, তাহলে ক্রয় মানে ক্রয় একটা ব্যয়। আচ্ছা ঠিক আছে, ক্রয় সাধারণত ওই মাইনাস, এখানে কি হবে? ক্রয় এখানে কি ক্রেডিট, মানে মাইনাস ওই প্লাস। বিক্রয় কখন ক্রেডিট হয়? ওই প্লাস হলে। ক্লিয়ার? ওই প্লাস মানে বিক্রয় তোমার আয়। আচ্ছা ক্রয় ডেবিট হলে কি হয়? ওই মাইনাস, তাহলে ক্রয় ক্রেডিট মানে ওই প্লাস, উল্টা। ওকে ফাইন, হয়ে গেল। তার মানে এই জাবেদার ক্ষেত্রে ক্রেডিট কি হবে? ওই বিক্রয়। কিন্তু যদি বলতে হিসাব সমীকরণ কি হবে? উত্তোলনের ফলে ওই মাইনাস, আবার বিক্রয়ের ফলে ওই প্লাস। ক্লিয়ার? সমীকরণ দিয়ে কোশ্চেন আসতে পারে। এই যে বিক্রয় ক্রেডিট মানে ওই প্লাস। ওকে ভাইয়া, পরীক্ষার অ্যান্সার এমসিকিউ এইভাবে পড়ার নিয়ম, এইভাবে পড়লে পরীক্ষা আসে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আসো দেন, আসো ভাইয়া, দেন নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া দেখো, মাসে পেটি ক্যাশিয়ার খুচরা নগদান থেকে, দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন এটা। মাসের শুরুতে ক্যাশিয়ারের হাতে ছিল নগদ এত টাকা। তার মানে ভালো করে বুঝো, এই কোশ্চেন অনেকে পারো না, কিন্তু ক্যাশিয়ারের যে হিসাবটা রাখে, ওকে, খুচরা ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার বলা হয়। খরচ হিসেবে পেয়েছে 800 টাকা, সে 800 টাকা পেয়েছে। অগ্রদত্ত মানে কি? অগ্রিম। পদ্ধতি কত টাকা? এটা অ্যান্সার সবাই জানো, অ্যান্সার হচ্ছে 1000 টাকা। এটা ইয়ার কোশ্চেন, মুখস্থ হয়ে গেছে তোমাদের। কিন্তু মূল কথা শুনো, অগ্রদত্ত বা খুচরা নগদের মধ্যে 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে কি অগ্রদত্ত মানে কি? অগ্রিম টাকা দেওয়া। আর সাধারণ মানে হচ্ছে পরে টাকা দেওয়া। মনে রাখবা বছর শেষে টাকার পরিমাণ, অগ্রদত্ত বলতে বোঝাচ্ছে এরকম, তার কাছে যা ছিল সেটা তো থাকবে, এর সাথে ওই মাসে সে আরো খরচের জন্য পেয়েছে হচ্ছে 800। তাহলে এক কথায় অগ্রদত্ত মানে অগ্রিম, সে তার হাতে তো 200 ছিল, সে আরো পাইছে 800, তাহলে সে টোটাল
ওই মাসের খরচ বাবদ পালো 1000। এখানে কিন্তু খরচের কথা বলেনি, বলেছে যে টোটাল কত পেয়েছে, 1000 টাকা পেয়েছে। কে পেয়েছে? পেটি ক্যাশিয়ার বা খুচরা। কেন পেয়েছে? খরচ করার জন্য। কারণ আমরা সবাই জানি বেশিরভাগ ক্ষেত্রে পেটি ক্যাশিয়ারকে অগ্রিম টাকা দেওয়া হয়, বা খুচরা ক্যাশিয়ারকে, যে ব্যক্তি খুচরা নগদানে হিসাব করে তাকে খুচরা ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার বলা হয়। ঠিক আছে, ওকে রান। আসো তারপর দেখো, তারপরে কোশ্চেন, এখান থেকে কিন্তু খরচের কোশ্চেন আসতে পারে, ওটা আবার পরে অন্য কোনো ম্যাথ আসলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আই ক্যান চ্যালেঞ্জ এনি বোর্ড, এনি এইচএসসির একটা বোর্ড বা এনি অ্যাডমিশন, যে কোনোটা বিশ্ববিদ্যালয় এই কোশ্চেন হিট করে ফেলবে কিন্তু ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি কোশ্চেন এখানে? প্রশ্ন আছে বাট্টা। মনে রাখবা, বাট্টার কথা যখন বলবে, কারবারি বাট্টা কোনো হিসাব করা হয় না, কারবারি বাট্টা কোনো হিসাবের মধ্যে পড়ে না। এই দেখো একটা কারবারি বাট্টা আছে, এই হিসাবের মধ্যে পড়ে না। বাদ নগদ বাট্টা, এই বাট্টা নগদ বাট্টা। আমি তাহলে কারবারি কোনটার কোনটা নগদ কেমনে চিনবো? বাংলা ভাষায় মনে রাখবা সুন্দর করে, কারবারি বাট্টা কখন হিসাবে আসে না। কারবারি বাট্টা চিনা উপায়, যখন কোনো পণ্য ক্রয়, এক কথায় বাংলাদেশের পৃথিবীতে যা শিখছো সব বাদ, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যে বাট্টা, এক কথায় ক্রয় বিক্রয় লেখা আছে আর বাট্টা লেখা আছে, নাম কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টা হিসাবে আসবে না। দেনা পরিশোধ অথবা পাওনা আদায়, দেনা পরিশোধ বা পাওনা আদায়ের সাথে যে বাট্টা জড়িত তার নাম নগদ বাট্টা। দেনা পরিশোধ বা পাওনা আদায়ের সাথে জড়িত যে বাট্টা তার নাম নগদ বাট্টা। এইটা হিসাবে আসবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছি আমরা হিসাবে আসবে না বলতে ওর জন্য কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমরা। ঠিক আছে, তার মানে আমরা বুঝছি কোন বারটা হিসাবে আছে কোনটা আসে না। এখানে মনে রাখবা কারবারি বারটা হিসাবে আসে না, মানে হিসাব থেকে বাদ দিতে হবে, যেহেতু হিসাবে আসবে না। তার প্রথমে দেখো, জানুয়ারি 1 তারিখে 8,000 টাকার একটি পণ্য 10% বাকি বাট্টায় বাকিতে বিক্রয় করা হয়। কত তারিখে? 1 জুন। আচ্ছা, তাহলে 1 তারিখে 8,000 টাকার পণ্য তুমি বিক্রয় করছো। 8 জুন তারিখে অর্ধেক টাকা, মনে রাখো অর্ধেক টাকা মানে হাফ, মানে 4,000 টাকা। ওকে ফাইন, 4,000 টাকা 2% বাট্টায় পরিশোধ। এই যে তুমি যে পরিশোধের সময় যে বাট্টা, এটা নগদ বাট্টা। 4,000 টাকা পরিশোধ, 2% বাট্টা। মনে রাখবা 4,000 টাকার উপরে যদি তুমি 10% করো, আমি আমার অ্যাডমিশন স্টুডেন্ট সবসময় বলি এগুলো ক্যালকুলেটর লাগে না, তোমাদেরকে শিখাই দিব ইনশাল্লাহ। একটা শূন্য বাদ, 10% মানে 400, 10% 400, তাহলে 1% মানে 40, কারণ 1% মানে লাস্ট অঙ্ক দশমিক। তুমি ক্যালকুলেটরতে করো, প্যারা নাই। 2% মানে 80, 80 টাকা হচ্ছে আমার বাট্টা। এই যার বাট্টা 80 টাকা। যদি বলতো বাট্টা টাকা না আছে, যদি বলতো কত টাকা পরিশোধ করতে হবে, 4,000 মাইনাস 80, এই বাকি টাকা পরিশোধ করতে হবে। বাট্টা হচ্ছে 80, আর বাট্টা বাদে পরিশোধের কথা বললে 3,920 টাকা হইতো। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? তাহলে ভাই দুইটা কোশ্চেন এখানে আসতে পারে, একটা হচ্ছে বাট্টা কত, একটা অসুন্দর ছেলে বলতো পেট বাজে কি আর ক্লাস হবে না, আগে এগুলা কর, যদি এরপরে তোমার মনে হয় আরো ক্লাস লাগবে, তোমার আমি আরো ক্লাস না, তোমার আমি দরকার দিনে 5টা করে এমসিকিউ ক্লাস করবো, আগে এগুলা করো ভাইয়া। যখন যেটা দেওয়া হবে সেটা ভালো করে পেট বাজে যে রুটিন 3টা ক্লাস শিডিউল দেওয়া, এরপরে এক্সট্রা নিচ্ছে এটা অতিরিক্ত তোমাদের নিজেরাকে শেষ করার জন্য, আবার চাও পেট বাজে ক্লাস হবে না, শেষ করো, দেখবো এর আর লাগবে না ইনশাল্লাহ। ওকে ভাইয়া, বেশি বুঝো না, হ্যাঁ নিজের ভালোটা বুঝো, ভালোটা বুঝো, কষ্ট কম করো, আউটপুট বেশি পাও, এটা লাভ হবে পরীক্ষার সামনে। থ্যাংক ইউ। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হইছো? তাহলে ভাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার। বাট্টার টাকা এটা ক্লিয়ার? ক্লিয়ার। এখন মনে রাখো এই জায়গায় একটা কথা আছে, বাট্টার ক্ষেত্রে কিন্তু মেয়াদ থাকে। যেমন 2/10 N30, এর মানে কি? এর মানে হচ্ছে এরকম, এই 10 দিন হচ্ছে নগদ বাট্টার পরীক্ষায় এইগুলার বেসিকও আসে, মেয়াদ নগদ বাট্টার মেয়াদ। তার মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে তুমি বাট্টা পাবা। এটা হচ্ছে আমার নগদ বাট্টা, এটা হচ্ছে নগদ বাট্টা সত্য, এটা হচ্ছে নগদ বাট্টা। আর এটা হচ্ছে আমার ধারে ধারে মোট সত্য, ধারে মোট সত্য। তার মানে তোমার বাকি টাকা এটা তুমি পরিশোধ করতে হবে। আর 10 দিনের মধ্যে করলে তুমি 10%, 2% নগদ বাট্টা পাবা। আর 2% নাম নগদ বাট্টা, এটা নগদ বাট্টার মেয়াদ, আর এটা হচ্ছে বাকির মেয়াদ। আর এই টোটালটাকে বলে নগদ বাট্টা সত্য। ক্লিয়ার কনসেপ্ট? এখান থেকে বেসিক কোশ্চেন আসে, একটা দিয়ে বলবে এর মানে কি, ম্যাথও আসে। থ্যাংক ইউ সো মাচ। দেখো এখানে কি আছে, কি হলো, এটা 72 টাকা কেন? আচ্ছা, 4,000 টাকা অর্ধেক বাট্টায় পরিশোধ, 4,000 টাকা অর্ধেক হচ্ছিল, 4,000 টাকা অর্ধেক পরিশোধ, 4,000 গুণ হচ্ছে 2%, 4 দুগুণী 1% 80 টাকা, ভুল আছে, ঠিক আছে, 80 টাকাই তো হবে, তাই না ভাইয়া? একটু দেখি, ও সরি 10% বাট্টা আছে, সরি আমরা ভুল করেছি। 8,000 টাকার থেকে আগে 10% কারোর একটা বাদ, আমরা বাদ দিন, এক্সট্রিমলি সরি। 10% বাদ দিয়ে থাকে হচ্ছে 800, 10% করলে 800 বাদ দিয়ে থাকে 7,000, 7,000 কত হবে? 200 টাকা হয়। এইবার এই যে কারবারি বাট্টা বাদ দিব, এইটার অর্ধেক 3600 2% করলে 72, ঠিক আছে ভাইয়া? 10% 360, 1% 36, 2% 72, মানে আমরা
এই টাকাটা বাদ না দিয়ে হিসাব করেছিলাম, তাই 80 আসছিল, এটা আনসার ভুল। সঠিক আনসার হবে এইটা। ক্লিয়ার? একটু সংশোধন করে নাও, সরি। ঠিক আছে, দেখলাম তোমরা আসলে পারো কিনা বা তোমাদের আসলে মনে আছে কিনা। ঠিক আছে, এটা একটু পরীক্ষা করলাম। কঠিন একটা অবস্থা। দেখো ভাইয়া, এরপর দেখো কি আছে। একটা লেনদেন, একটু আগে যে ম্যাথটা তোমাদেরকে বললাম, বলেছে একটি লেনদেনের এত তারিখে একটা লেনদেন 8,000 টাকা বিক্রয়, 80,000 টাকা বিক্রয়, ফাইন। শর্ত 2/10 নিট 30, তার মানে 10 দিনের মধ্যে 2% বাট্টা। মে মাসের 5 তারিখ, তুমি কিনছিলা কবে? 1 তারিখে, 10 দিন টাইম। 5 তারিখে কি হয়েছে? ফেরত 10,000, ফেরত দিলেই বাদ। মনে রাখবা, ফেরত মানেই বাদ, কোনো কথা হবে না। থাকে 70,000। কত দিনের মধ্যে পরিশোধ? ড্যাশ দিনের মধ্যে পরিশোধ, এখানে তারিখ বলা নেই। আচ্ছা, আমি ধরে নিলাম, 7 দিনের মধ্যে পরিশোধ, তাহলে বাট্টা পাবে। আমি এরকমই ম্যাথটা করি, ভুল থাকলে থাকুক গা। 7 দিনের মধ্যে পরিশোধ, তার মানে ভাইয়া বাট্টা পাবে, কারণ 10 দিনের মধ্যে করলেই তো বাট্টা পাবে, তাহলে 7 দিনের মধ্যে পরিশোধ করছে। তার মানে 70,000 টাকার উপরে তোমার বাট্টা 2%। 10% মানে একটা শূন্য বাদ, 7,000 মনে মনে ধরে নাও 7,000 টাকা, তাহলে 1% মানে 700, তাহলে 1% 700, 2% 1400, এটা হচ্ছে বাট্টা টাকা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? এইভাবেই তোমাকে করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝেছো? তাহলে বাট্টার হিসাবটা ক্লিয়ার। তাহলে এখান থেকে বাট্টার টাকা না যদি বলতো আসল কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে 70,000 টাকার থেকে আমি 1400 বাদ দিতাম। অ্যান্সার যাও তো তাই, অ্যান্সার যাও তো তাই। ক্লিয়ার? মনে রাখবো, অনেকে ভুল করে, অনেকে ফেরত বাদ দেওয়ার আগে বাট্টা বাদ দেয়। মনে রাখবা, আগে ফেরত, আগে ফেরত বাদ দিব, আগে ফেরত বাদ দিব, তারপরে কারবারি বাট্টা বাদ দিব, তারপরে নগদ বাট্টা বাদ দিব, যদি এই নগদ বাট্টা মেয়াদের মধ্যে থাকে, মেয়াদের ভিতরে। ক্লিয়ার? আর কোনো সমস্যা হবে এখানে? আর কোনো প্রবলেম হবে? ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, তোমরা এই ম্যাথের একেবারে পুঙ্খানুপুঙ্খানু বস হয়ে গেছো। আমি বিশ্বাস করি তোমাকে এখান থেকে আটকাইতে গেলে একটু কষ্ট আছে। তুমি শুধু এইচএসসি না, তুমি অ্যাডমিশন কোর্সেরও এখান থেকে বস হয়ে গেছো। তুমি মিলাই নিও, একটু সময় দাও আমাকে। থ্যাংক ইউ। নিজের কাছে একটা কনফিডেন্স লাগছে না? ইনশাআল্লাহ। এটা জাহিদ ভাইয়ের ক্লাস। হ্যাঁ, 10 দিন পরে বাট্টা পরিশোধ করলে, ওয়াও, নাইস নাইস কোশ্চেন। এই কোশ্চেনে এবার কি বলেছে? 10 দিন পরে। 10 দিন পরে করলে সে নগদ বাট্টা পাবে না। একই কোশ্চেন, নগদ বাট্টা পাবে না। এটা উদ্দীপকের কোশ্চেন, তাহলে বুঝলাম। পাবে না মানে তাকে 70,000 টাকায় পরিশোধ করতে হবে। খবরদার ভুলো 80,000 দিবা না। কেন? 10,000 টাকা ফেরত ছিল, এটা বাদ। তাকে 70,000ই পরিশোধ করতে হবে। যদি বলতো 10 দিন পরে পরিশোধ মানে সে বাট্টা পাবে না। মানে একই কোশ্চেন, দুইটা কোশ্চেন আসছে, উদ্দীপক রিলেটেড কোশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যাট সহ। মনে রাখবা, ভ্যাট সহ। আমি অন্য ক্লাসে করাইছিলাম ভ্যাট সহ, খুব গুরুত্বপূর্ণ। যদি বলে ভ্যাট সহ, দেখো ভ্যাট সহ বললে কি হবে? আমরা যে টাকাটা ভ্যাট কেমনে বের করি, ভ্যাট বের করা হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভ্যাট সহ বললে যে আসল টাকা থাকবে তার সাথে গুণ 3/23, এভাবে করে ভ্যাট বের করা যায়। আর যদি বলে ভ্যাট ধরতে হবে, ভ্যাট তাহলে আমার আসল টাকার উপরে 15% ধরি। ভ্যাট সহ বলেছে 59,000 গুণ 3/23, ভাইয়া ফেরত আছে, অবভিয়াসলি ফেরত থাকলে আগে বাদ যাবে, তাহলে 59 থেকে 1500 বাদ যাবে, যা হবে তার উপরে গুণ 3/23, এই দিলে ভ্যাট বেরো যাবে। জাহিদ ভাইয়া কি বলছে বাংলা ভাষায়? ভ্যাট সহ বললে আসল টাকা ফেরত আছে বাদ দাও, 1500 যা থাকবে তার উপরে গুণ 3/23 অথবা গুণ 15/115। যদি ভ্যাট সহ না বলতো, সাধারণভাবে পণ্য বিক্রয় বলতো 60,000, ভ্যাট ধরো 15%, তাহলে এর উপর 15% ধরলাম, শেষ। ফেরত থাকলে ফেরত বাদ দিতাম। ভ্যাট সহ বললে কেমনে বের করবে? ক্লিয়ার? আর ভ্যাট সহ না বললে সিম্পলি কেমনে বের করবে? ক্লিয়ার? ক্লিয়ার? ভ্যাট সহ বললে কেমনে বের করবা? ক্লিয়ার? ভ্যাট সহ না বলে সিম্পল বললে জাস্ট সিম্পল পার্সেন্টেজ করবা, শেষ, ডান। ওকে, এখন আসো এখানে ঝামেলা কোথায় হয়। মনে রাখবা, যখন কোনো ক্রয়ের সাথে ভ্যাট থাকবে তার নাম ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট, আর এই ক্রয় ভ্যাট হচ্ছে চলতি সম্পদ, নট আয় নট ব্যয়। যখন বিক্রয়ের সাথে কোনো ভ্যাট থাকবে, পণ্য বিক্রয়ের সাথে, তার নাম বিক্রয় ভ্যাট, আর বিক্রয় ভ্যাট তত চলতি দায়। ওকে, তাহলে ভ্যাট কার জন্য হয়? এই ভ্যাটটা হচ্ছে সরকারের জন্য একটা রাজস্ব, অন্যতম। হ্যাঁ, সরকারের জন্য হয়। তারপর বিক্রেতার নিকট এটা চলতি দায়, ক্রেতার নিকট এটা চলতি সম্পদ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে জাবেদার ক্ষেত্রে যেখানে বিক্রয় থাকবে, বিক্রয় যদি ক্রেডিট হয়, তাহলে সেই জাবেদায় ভ্যাট কি হবে? ক্রেডিট। আচ্ছা বলো তো, ক্রয় যদি ডেবিট হয়, সেই জাবেদায় ভ্যাট কি হবে? ডেবিট। তাহলে ভ্যাটের জাবেদাও তোমার ক্লিয়ার করে দিলাম, ভ্যাটের জাবেদা ওই কসুও তোমার ক্লিয়ার করে দিলাম। কেন? ওই যে বললাম না, ক্রয় যেখানে ভ্যাট সেখানে, ক্রয় ডেবিট হলে ভ্যাট ডেবিট, বিক্রয় ক্রেডিট হলে ভ্যাট ক্রেডিট। তার মানে যেখানে ক্রয় সেখানে ভ্যাট, যেখানে বিক্রয় সেখানে ভ্যাট। জাবেদাও ক্লিয়ার হইলো। জাবেদা করার সময় তোমার ভ্যাটের জিনিস নিয়ে কোনো টেনশন পড়া লাগবে না। ভ্যাট বের করা শিখাইছি দুটা পদ্ধতি, ভ্যাটের জাবেদা শিখাইছি, ভ্যাটের চলতি হিসাব। তাহলে ভ্যাট বের করার দুটা পদ্ধতি শিখাইছি,
ভ্যাটে জাবেদা 2টা শিখাইছি, 4টা এমসিকিউ। এখান থেকে ভ্যাট চলতি সম্পদ নাকি দায় নেওয়া 3টা, এই অধ্যায় থেকে 7টা এমসিকিউ শিখলা এই একটা কোশ্চেন থেকে। এর ভ্যাটের থেকে কোনো কোশ্চেনের বাইরে গেলে একমাত্র আমি দায়ী ইনশাআল্লাহ। ওকে, ভ্যাটের থেকে এর বাইরে কোনো কোশ্চেন গেলে একমাত্র আমি দায়ী ইনশাআল্লাহ। আসো এরপরে কোশ্চেন দেখো, এরপরে কোশ্চেন দেখো, এই যে বলেছে কিসের উদ্দেশ্য কি রে ভাই, সমাপনী দাখিলা। ও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে সপ্তম অধ্যায়ের কোশ্চেন, শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু এইচএসসির বোর্ড কোশ্চেনে স্যাররা উনি মানে ভার্সিটিতে পড়ছিল তাই দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। সমাপনী দাখিলা কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমাপনী দাখিলা হচ্ছে, সমাপনী মানে কি শেষে, শেষে। দোস্ত তোর প্রেম কবে হয়েছিল রে দোস্ত? আর দোস্ত কলেজের সমাপনীতে, মানে কলেজের শেষের দিকে। শেষে দাখিলা প্রস্তুত করায় কেন, মনে রাখবা হিসাব সমীকরণের আমরা মধ্যে আমরা কি পাইছিলাম, আমরা পাইতাম আয়, আমরা পাইছিলাম ব্যয়, উত্তোলন, 3টা জিনিস পাইছিলাম। মোট আমার হিসাব সমীকরণের মধ্যে ছিল 6টা, মানে 3টা এখানে, আর বাকি 3টা কি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা আছে বাকি। এই 3টা একটু বড় বড় জিনিস, রাইট? তাহলে বড় জিনিস মানে এটাকে বন্ধ করা যায় না। আচ্ছা বলো তো 1 তারিখে কি থাকে, সম্পদ, দায়, মালিকানা থাকে না? জানুয়ারি 1 তারিখে। তাহলে 1 তারিখে কখনো আয় ব্যয় দেখছো? 1 তারিখে বলতে পারো আয়, দায়, উত্তোলন থাকে না। কেন? এই 3টা জিনিস বছরের শেষে বন্ধ করা হয়। তাহলে বন্ধ করা হয় কিসের মাধ্যমে, বা ক্লোজ করা হয় কার মাধ্যমে করা হয়? সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলার মাধ্যমে আয়, ব্যয় আর উত্তোলন, এই 3টা জিনিস বন্ধ করা হয় বা ক্লোজ করা হয়। ক্লিয়ার? কখন করা হয়? বছর শেষে। কখন করা হয়? বছর শেষে। কার মাধ্যমে করা হয়? সমাপনী দাখিলার মাধ্যমে। ওকে, এই জন্য একে কি বলা হয়? নামিক হিসাব বলা হয়। নামিক হিসাব বলা হয়। এ কেন বন্ধ করে বা অস্থায়ী বলা হয়, এগুলাকে বলে অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাব, কেন এইগুলা বন্ধ করা হয় তাই। তাহলে এই 3টা হিসাবকে অস্থায়ী, নামিক, অবাস্তব বলে কেন? এই 3টা সমাপনী দাখিলার মধ্যে বন্ধ করা হয়। স্যার এইগুলো তাহলে বন্ধ করা হয় না? হয়। সমাপন পরবর্তী দাখিলা, এগুলো পরীক্ষা আসতে পারে। সমাপন পরবর্তী, এগুলা শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু এমসিকিউ ঢুকাই দিবে কিন্তু। বোর্ড কোশ্চেন দেখো কত বছরে, 2023 সালের কোশ্চেন এটা। ওকে, তাহলে বুঝতে পারছো সমাপনী দাখিলার মাধ্যমে কি কি বন্ধ করা হয়, সমাপন পরবর্তী দাখিলার মাধ্যমে কি হয়। যারা ক্লাস করছো শুরু থেকে, 1টা ঘন্টা কিভাবে গেছে বলতো, একদম বুকে হাত থেকে বলতো 1টা ঘন্টা কিভাবে গেল, লাইফ থেকে টের পাইছো কখনো? যদি তুমি এই ফিলটা না আসে যে 1 ঘন্টা কেমনে চলে গেল, তাহলে বুঝতে হবে তোমার জন্য জাহিদ স্যার ইজ দ্য পারফেক্ট তোমার এই সেকশনের জন্য ইনশাল্লাহ। কারণ জাহিদ ভাইয়া অ্যাডমিশনে এরকম 7-8 ঘন্টা ক্লাস নিয়ে থাকে, স্টুডেন্টরা বোরিং হয় না। তার তুমি আমাকে এই সময় পাইছো, মানে তুমি অবশ্যই ভাগ্যবান, এবং আমিও ভাগ্যবান তোমাকে পাইছি। তুমি আমাকে কোনোভাবেই মিস ইউজ করো না, খুব ভালো করে ক্লাস করবা, রেকর্ড করলেও দরকার স্পিড বাড়াই করবা, তোমার উপকার হবে, তোমাকে কেউ ঠকাইতে পারবে না। তুমি এ প্লাস পাইলে আমার ভালো, ওকে, তুমি উপকার হলে আমার ভালো। তোমাকে চিনি না, তাও তোমার জন্য কষ্ট করতেছি, দ্যাটস মিন তুমি অবশ্যই ভালো করতে হবে। তোমাকে, তোমার জন্য কষ্ট করতেছি মানে যেই মানুষগুলো তোমাদের কষ্ট করতেছে সেগুলো তোমার ভালো চাই। ওকে, আমি ক্লাসে কথা কম বলি, পড়াই বেশি, এই জন্য রাগ করো না যে ভাই আমার রেসপন্স করে না, এটা ভুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা ক্লিয়ার ভাইয়া? ডান। তো সমাপনী দাখিলার টপিক ক্লিয়ার। ওকে, এখন যদি প্রশ্ন করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় না, সমাপনী দাখিলা বন্ধ করে কি কি মনে রাখবা, ওই যে একটাকে বললাম না, সম্পদ, দায়, মালিক, এই 3টা বন্ধ করা হয় না। যদি বলে বন্ধ করা হয় কি কি, আয়, দায়, আয়, ব্যয়, উত্তোলন, তাহলে আয়, ব্যয়, উত্তোলন বন্ধ করা হয়। ক্লিয়ার? আয়, ব্যয়, উত্তোলন কি কি, বিক্রয়, তারপর হচ্ছে তোমার কি সেবায়, তারপর হচ্ছে তোমার ব্যয়ের বিজ্ঞাপন, বীমা খরচ, সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় বন্ধ করা হয়। আর সম্পদ, দায়, মালিকানা তো বন্ধ করা হয় না। বুঝেছো কি বলছি? সবাই ক্লিয়ার হইছো? তাহলে যদি বলা হয় তোমাকে ক্রয় একটা ব্যয়, ক্রয় ফেরত কি, আরে গাধা, ক্রয় থেকে তো ক্রয় ফেরত আসছে রে ভাই, তোর বাচ্চা, এটাও বন্ধ করা হয়। আচ্ছা, বিক্রয় একটা আয়, তো বিক্রয় ফেরত কি, আরে বিক্রয় ফেরত, বিক্রয় তো একটা অংশ, এটাও বন্ধ করা হয়। তাহলে এই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যা আছে বন্ধ করা হয়। এটা বিপরীত আয়, এটা বিপরীত ব্যয়। এই বিপরীত আয় ব্যয় পরে শিখাচ্ছি, আগে এইটুক শিখো। এর জ্ঞাতি গোষ্ঠী সব বন্ধ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? ওকে, ডান। আসো, এবার আসো, এখানে বলা হচ্ছে অস্পর্শ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা, অস্পর্শ সম্পদ কি কি, খুব গুরুত্বপূর্ণ সহকারে নোট করে নাও। সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেডমার্ক, ট্রেডমার্ক বানান ইচ্ছা করে ভুল লিখছি, তুমি ঠিক করে নাও। হ্যাঁ, কপিরাইট, এগুলো মজা করতে কিন্তু আমি খবরদার ভাইবো না, আবার স্যার বাংলা পারে না, একদম মার দেবো কিন্তু। গ্রন্থ সত্তা কোনো, ওকে, এই যে গ্রন্থ সত্তা, এইগুলাকে অস্পর্শ সম্পদ বলে। ভেরি ইম্পর্টেন্ট, টপ নচ কোশ্চেন। এই অস্পর্শ সম্পদের উপর কি ধরা হয়? অবলোপন। অনেকে বলে ফেলে অবচয়, না, মনে রাখবা অবচয় ধরা হয় স্পর্শনীয় সম্পদের উপর, স্থায়ী সম্পদের উপরে। আর এগুলাকে বলা হয় অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। অস্পর্শনীয় স্থায়ী, এগুলোর উপর ধরা হয় অবলোপন। এগুলো কি কি, এই যে এর একটা অংশ, এই যে এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি বলা হয় সুনামের উপর কি ধরা হয়, অবলম্বন নাকি অবচয়? অবলোপন, কারণ সুনাম অস্পর্শনীয় সম্পদ। পেটেন্ট, কপিরাইট, গ্রন্থ সত্তা, এগুলোর উপর কি ধরা হয়?
অবলোপন, অবলোপন, নট অপচয়। অপচয় হয় কার উপরে? যন্ত্রপাতি, মেশিন, এইগুলোর উপরে। এইগুলা পরীক্ষায় প্রশ্ন আছে। ওকে, আর প্রাকৃতিক সম্পত্তির বোধহয় অবক্ষয়টা পরে যাব। ডান, 1 2 3। আসো, এখানে বলা আছে কি 22 নম্বর কোশ্চেনে একটা প্রত্যেক দ্রব্যের তালিকা মূল্য, বিক্রয় মূল্য আছে এত টাকা। বিক্রয় মূল্যের উপর কারোর একটা 10%, তার মানে এটার উপর 10% মানে কত? একটা শূন্য বাদ, 2000 টাকা বাদ দাও, বা বাদলে থাকে 18,000 টাকা থাকে আমার নিট, আগে বারটা বাদ। নগদ বাটা 5%, তাহলে 5% নগদ বাটা 5% করো, 10% মানে একটা শূন্য বাদ থাকে কত? 1800। তাহলে 10% 1800 হলে 5% অর্ধেক, অর্ধেক মিন্স 900। তার মানে তুমি, এটা হচ্ছে নগদ বাট্টা, কি পরীক্ষা কি চাইছে? প্রাপ্য পরিমাণ। তাহলে 18 থেকে 900 বাদ দাও, 17,100 টাকা হচ্ছে আমার টোটাল প্রাপ্য। যদি বাট্টা চাইতো, অ্যান্সার হচ্ছে এটা টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে কোশ্চেন এখন পারবা না, ইজি না ভাইয়া? এই কোশ্চেন এখন কিন্তু ইজি। ধারে বিক্রয় করলে কি? প্রাপ্য ডেবিট। আচ্ছা, যদি বলা হয় নগদে বিক্রয়, নগদান ডেবিট, চেকে বিক্রয়, ব্যাংক ডেবিট, প্রাপ্য বিলে বিক্রয়, প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য নোটে বিক্রয়, প্রাপ্য নোট ডেবিট। যদি বলা হয় যে জাহিদ স্যারের মাধ্যমে বিক্রয়, জাহিদ স্যার ডেবিট বিক্রয়, যার মাধ্যমে বিক্রয় করবা সেটা ডেবিট আর বিক্রয় ক্রেডিট। ক্লিয়ার? তাহলে ধারে বিক্রয় করছো, ধারে ভাই সমস্যা নেই, টাকা পাবা, প্রাপ্য ডেবিট, মানে এটা এ, এটা হচ্ছে ওই। তাহলে বলতে পারি আমার কি হচ্ছে? সম্পত্তি বাড়ছে আর আয় বাড়ছে। অ্যান্সার কি তাহলে? এই যে আয় বাড়ছে, সম্পত্তি বাড়ছে। এখানে একটা ঝামেলা হতে পারে, আয় না হলে বলি মালিকানা সত্ত্ব বৃদ্ধি, রাইট, কারণ আয় বাড়া যে কথা, মালিকানা তো বৃদ্ধি সে কথা। এইগুলা পরীক্ষা হয় প্যাস, পরীক্ষার হলে প্যাসই হচ্ছে এইগুলা। ক্লিয়ার? পরীক্ষা হলে প্যাসই হচ্ছে এইগুলা, পরীক্ষা হলে প্যাসই এইগুলা। জি ভাই, এই বছরে শাওন স্যারের বই, তারপর হচ্ছে আহমেদ স্যারের ইংলিশ বই, মানে এক কথায় তোমার কোনো বই কেনা লাগবে না। ওই যে অ্যাডমিশনের সময় মানুষ বই কেনে না 2000 টাকার, মানুষ 25 টাকার বই কেনে না, 3000 টাকার বই কেনা, কোনো বই কেনা লাগবে না। কোন রকম 5টা বই, ঢাবি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আমাদের প্যাসুইলি বই, মানে মেন বই, মানে এই যে এই বইগুলো সব ফ্রি দেবো। এই বইগুলো সব ফ্রি, কারণ এই বছর অ্যাডমিশনের কোর্স ফি থাকবে 4000 টাকার আশেপাশে। প্রথম 2000 জনের জন্য সর্বোচ্চ, মানে এটা হচ্ছে এইচএসসির আগে দেখা গেলো বুক হয়ে গেছে। এই জন্য আগের থেকে প্রিপেয়ার থাকো, 4000 টাকা মতো ক্যাশ রেখো। এই সামনে মাসের প্রথম সপ্তাহের দিকে কোর্স চলে আসতে পারে, বা এই মাসের লাস্টে একদম ফুল কোর্স। এইচএসসির কোর্সে ভর্তি বন্ধ হবে, ওই কোর্সের ভর্তি শুরু হবে। অ্যাডমিশন কোর্সে ফুল অ্যাডমিশন কোর্স যাকে বলে, একদম 9 মাস যেতে পড়াই, যেখান থেকে রাবি ফার্স্ট, আমাদের হচ্ছে ঢাবি রাবিতে টপ করে, ঠিক আছে? সেই কোর্স আসবে একবারে, মানে ফাইনাল অ্যাডমিশন কোর্স চলে আসবে। বুঝতে পারছো? খুব দ্রুত চলে আসবে, এটা আগে থেকে বলে রাখলাম আর কি। হ্যাঁ, মানে 4000 টাকার মতো কোর্স হতে পারে। গত বছর 3500 ছিল, কিন্তু বই দিন। এই বছরে তোমাদের 2000 থেকে 25 টাকা সমমূল্যের বই দিব, মানে তোমার কোনো অ্যাডমিশনে বই কেনা লাগবে না, কোনো পিডিএফ শিট লাগবে না, টোটাল মেন বই দিয়ে দিব। কোন অ্যাকাউন্টিং এর বই, ম্যানেজমেন্টের বই, বাংলার বই, ইংলিশের সব বই দিয়ে দিব, কারণ তোমাদেরকে এই বছর আমরা টপ নচ নিয়ে যেতে চাই, এআরএস গড়ছি না আমরা, এই জন্য। থ্যাংক ইউ। পরবর্তী স্টেপে আসি, কথা কম বলি। দেখো এই কোশ্চেন পারবা, কেন পারবা? আরে ভাই তোমার কাছে পান্তা পানি, এটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যা তাও বলে দিলাম, সলভ কর। পারস? দেখ, এটা দিয়ে পারস, তুই লিজেন্ড। সলভ কর ভাই, দেখি কি কেমনে পারস। অ্যান্সার দেওয়াই আছে, রে সমস্যা নেই, সলভ করতে হয়, পারিস কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রে। এখানে আমি তোকে বলতাম না আগের থেকে, ঠিক আছে? এইচএসসি পরে কি অ্যাডমিশন ক্লাস শুরু হবে না? এইচএসসি পরে, এইচএসসি আগে শুরু হয়ে যায় আমাদের অ্যাডমিশন ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় টপ করে, দেখে শুনো, আমাদের এই ব্যাচটার নাম এই জন্য এখান থেকে টপ করে। এবছরে জাহাঙ্গীরনগর থার্ড, রাবি সেকেন্ড, হিউজ রেজাল্ট, মানে এবছরের রেজাল্ট 1000 ক্রস করে ফেলেছে আমাদের রেজাল্ট। শুধু এবছরে চান্স প্রাপ্ত ঢাবি বাদে 1000 ক্রস, বুঝতে পারছো? আচ্ছা আসো, আমরা বলবো ইনশাল্লাহ। দেখো ওই চাইছে না, এই আরে পারবি না, মাল লাগাবো কিন্তু, অবশ্যই পারবি। এই দেখ বিয়ে কার, এটার, এটা ছিল মালিকের সত্য ছিল কত? 418 নিব, এটা নিব না, মনে আছে? যার বিয়ে তাকে নিব। উক্ত বছরের সম্পত্তি বেড়ে 37, এটা বাড়লে এটা বাড়ে 37, শেষ। দায় কমেছে, এই যে মাইনাস, দায় কমলে কি হয়? এটা প্লাস হবে, 19 হয়েছে। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার 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 হয়েছে? খুশি খুশি হয়েছে? ম্যাথ হয়েছে? এবার একটু সময় নে, এবার একটু নিজেরা মজা নে, হাস, এবার একটু বল যে ওকে আই ক্যান ডু, তোমাদের সম্ভব, এবার বলো একটু নিজেকে। এখনো কি কনফিডেন্স পাচ্ছ না? এটা এইচএসসির কোর্স, এটা ভার্সিটি কোর্স, সবটা দিলাম, যা এইবার বল আমাকে, তুই কেন পারবি না? শুধু তোর ভয় ভাই, বিলিভ মি তুই পারবি, জাস্ট তোর ভয়টা দেখ। কোশ্চেন সলভ কর। জানুয়ারি 1 তারিখের কি বলছে ভাই? জানুয়ারি 1 তারিখের এত টাকা নগদ, এত টাকা, ঠিক আছে? এত টাকার এক্সচেঞ্জ রপ্ত করায়, এত টাকা ঋণ, এত টাকা মূলধনের পরিমাণ। ভাই প্রায় মূলধন পারবি না? যখন বলবে ব্যবসা শুরু করা হলো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি টপ নচ কোশ্চেন, এটা অনেক কঠিন আকার আসতে পারে, আমি দুটো ভার্সন শিখাবো। যখন বলবে জানুয়ারি 1 তারিখে ব্যবসা শুরু করা হলো নতুন, তখন শুধু সম্পত্তি গুলা যোগ করবি। সম্পত্তি আসে 50, এখানে এত টাকা সম্পত্তি 30, 50 আর 30 আনসার শেষ। ক্লিয়ার? যখন নতুন কোন ব্যবসা শুরুর কথা বলবে, আবার বলছি সবাই মন দিয়ে শুনো, নতুন ব্যবসা শুরুর কথা বললে শুধু সম্পত্তিগুলো যোগ করবা। আমি আবার বলছি, নতুন ব্যবসা শুরুর কথা বললে তুই সম্পত্তিগুলো যোগ করবা, শুধু সম্পত্তিগুলো যোগ করবা, শেষ। যদি বলে কখনো, এখানে বলছে উদ্বৃত্ত,
যদি উদ্বৃত্ত বলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো অ্যাডমিশনে প্লাপনে ভুল করে। আমি আবার বলছি, এগুলো অ্যাডমিশনে ভুল করে অনেকে। কিন্তু উদ্বৃত্ত বললে কি করবা, কোনো যোগ করি নাই, সম্পত্তি আছে 50 যোগ 30 মাইনাস দায় হচ্ছে 20, কোনো কথা হবে না, শেষ। তখন অ্যান্সার হয়ে যাবে 60। যখন উদ্বৃত্ত বলবে, কেন পরে বলছি। তোমরা অনেকে বলবে ঋণের টাকা তো ওর মধ্যে আছে। ভাই রে, উদ্বৃত্ত বললে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, সম্পত্তি থেকে দায় বাদ দিব। আর যদি আমার নতুন ব্যবসা শুরু করার উদ্বৃত্ত না বলে, তখন শুধু সম্পত্তি যোগ করো ভাই, তখন তো সম্পত্তি থেকে দায় বাদ দিলে হয় ওই ঋণের টাকাও সম্পত্তি যোগ করা লাগে, সব সিস্টেম আমি জানি। আমি আবার বলছি, এমসিকিউর ক্ষেত্রে টেকনিকটা, যদি ব্যবসা শুরু কথা বলে জাস্ট সম্পদ যোগ করবা, উদ্বৃত্ত না বলে। আর উদ্বৃত্ত বললে সম্পদগুলো একসাথে যোগ করবা, দায়গুলো বাদ দিবা, শেষ। সবাই কি ক্লিয়ার? এই দুটা কোশ্চেন নোট করে না, আমি আবার বলছি অ্যাডমিশনের সময় দেখো আমি বলবো, যেখান থেকে অনেকে ভুল করে। ঠিক আছে, আসো পরবর্তী স্টেপে যাই। 26 নাম্বার কোশ্চেন দেখে কি আছে। এখানে বলা হয়েছে 31 ডিসেম্বর তারিখে এত টাকার সম্পত্তি আছে, এত টাকা দায়, এত টাকা আছে, এত টাকা 31 ডিসেম্বর তারিখে স্বত্বাধিকার কত টাকা। আরে মাথায় নষ্ট, সম্পত্তি চাইছে কি L+OE, তার মানে মালিকানা সূত্র চাইছে। প্রথমে কি আছে, সম্পদ আছে, দায় আছে, আর কিছু নাই। তাহলে সম্পদ কত 5, আর দায়, রে ভাই এই কোশ্চেন পড়ানো লাগে, শিট। কোশ্চেন হইলো, বলো এই বলো কত, সম্পত্তি 5, দায় আসছে কত 3। ভাই এটা কত হবে রে ভাই, এইটা যা এই দুটা তাই না ভাই, তাহলে 3 আছে, আরো 2 লাগবে, হয়ে গেল স্যার। মাথায় নষ্ট, ইজি কোশ্চেন না? ওই যে সেটআপ জানতে হয়, যে সেটআপ জানে তার মিটআপও হয়ে যায়। ঠিক আছে, সেটআপ দিতে পারলে মিটআপ হয়ে যায়, এই তো হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আরো কোশ্চেন কি পেছাইতে পারে, এখানে বলতে পারে এর সমান সমান L+OE, তাহলে এখানে বলতেই পারে এটা আছে 500, এটা 300, তাহলে এটা কত, এখানে তো যোগ চিহ্ন, তাহলে কত হবে ভাইয়া, এটা তো 500 হবে, মোট 300 আছে, 200 হবে এখানে। এইভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এইভাবেই প্রশ্ন হবে। প্রশ্ন এখান থেকে তাহলে 3 রকম প্রশ্ন হতে পারে, সম্পত্তি চাইতে পারে, দায় চাইতে পারে, ওই চাইতে পারে, 3 রকম কোশ্চেন এখান থেকে হইতে পারে, সাধারণ কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে 3 রকম ম্যাথ হতে পারে, ডান, 3 রকম ম্যাথ ডান, আলহামদুলিল্লাহ। আসো এখানে কি বলছে, এখানে সব ভার্সিটি কোশ্চেন, এগুলো সব লাস্টের 10টা মানে বাবা ভার্সিটি কোশ্চেন। আমি তাও বলে দিলাম তোমার আজকে যাও, লাস্টের 10টা 8টা 10টা মানে বাবা ভার্সিটি কোশ্চেন। একটা এত শুরুতে এত টাকা ছিল, ওই বছরে সম্পত্তি বৃদ্ধি কত টাকা, তার মানে দেখো মালিকানা সত্ত্ব চাইছে, হ্রাস বৃদ্ধি, এই দেখো হ্রাস বৃদ্ধি। এই মনে আছে আমি তোদেরকে একটা কোশ্চেনের বেসিকে শিখাইছিলাম অতিরিক্ত, যে ভাই হ্রাস বৃদ্ধির কোশ্চেন আসতে পারে, তুই শিখে নে। দেখ আজকে ভার্সিটিতে ওই কোশ্চেনটা আসছে, যে কোশ্চেনটা তোমাকে প্রথমে শিখাইছিলাম, S=L+OE। তার মানে দেখো তো শুরুতে কি আছে, সম্পত্তি আছে, ওই বছরের সম্পত্তি বৃদ্ধি পায় এত টাকা, দায় বৃদ্ধি পায় এত টাকা, মালিকানা কত। তাহলে দেখো তো কোশ্চেনের অ্যান্সারটা কত বলো তো, কে পারবা দেখি, আমি তার দিকে তাকাতে চাই, কে পারবা এই কোশ্চেন অ্যান্সার বলো। বছর শুরুতে একটা অ্যামাউন্ট ছিল, ওকে ভালো কথা, ওই বছরের সম্পত্তি বৃদ্ধি পায় 5000, ওকে ফাইন ভালো কথা, দায় বৃদ্ধি পায় 12000, বলো দেখো কত অ্যান্সার হয় বলো, দ্রুত বলো। অ্যান্সার দেখবা, অ্যান্সার দেখে অ্যান্সার করবা, মানে বইয়ে আছে, অনেকের কাছে বই আছে, অ্যান্সার নিজে দেখা দিলাম, তুমি ব্যাখ্যা দাও। আমি নিজে অ্যান্সার দেখা দিলাম, তারা বই দেখে অ্যান্সার করার জন্য বই খুঁজতেছো, আমি নিজে দেখা দিলাম, তুমি অ্যান্সার দাও। ভাই আমার কথাটা মন দিয়ে শুনো, তোমাদের রিকোয়েস্ট করি, মন দিয়ে শুনলে তুমি পারবা। কথা মন দিয়ে শোনো তো, এইটার তো বিয়ে তাই না, তাহলে বছরের শুরুতে যে একটা জিনিস, তুমি বছরের সম্পত্তি আছে, মালিকানা সত্ত্ব কিন্তু নাই, এখানে ব্যাপক একটা ঝামেলা। আমি বলেছিলাম মেয়ে দেখতে হবে, তাহলে মেয়ে এখানে দেখা দেখি সিস্টেম নাই, ডাইরেক্ট বিয়ে, এখানে মেয়ে দেখার সিস্টেম নাই, মানে মতে মালিকানা তো নাই, মানে বাদ, এটা বাদ। তাহলে মালিকানা তো নাই মানে কত, জিরো, নাই মানে জিরো, কোনো প্যারা নেওয়া যাবে না তো ভাই। ওই বছরের সম্পত্তি বৃদ্ধি পায়, আচ্ছা এটা বৃদ্ধি পেলে এটা কি হবে, বৃদ্ধি পাবে 5000। আচ্ছা আসো, কোনো সমস্যা নেই। দায় বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে প্লাস, তো এটা প্লাস হলে এই পাশে মাইনাস। স্যার এই পাশে কেন, ওই যে যার বিয়ে তাকে ইফেক্ট দেখাতে হবে, যার বিয়ে তাকেই ইফেক্ট দেখাতে হবে, মানে যারকে অ্যান্সার চেয়েছে। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস কত ভাই, 12000। দেখতো কি হয়েছে, এটা জিরো বাদ, প্লাস আর এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস 7000, কেন মাইনাস চিহ্ন বেশি, আর মাইনাস মানে হ্রাস হয়েছে, হয়েছে মাইনাস মানে হ্রাস হয়েছে, বলো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট বেসিক, কতটা তোমার স্ট্রং। তুমি কি এবার বুঝতে পারছো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিভাবে আসে, একদম বুকে হাত থেকে বলতো, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিভাবে আসে ক্লিয়ার, একটু ঝটলা। তাহলে আমি ওই সময় তোমাকে ওই বেসিক ক্লিয়ার না করতাম, 2টা পার্ট আছে এই ম্যাথের, প্রথম পার্ট থেকে দেখতে হবে একটা, প্রথম পার্ট থেকে শুধুমাত্র যা অ্যান্সার চেয়েছে বা যার বিয়ে তাকে নিতে হবে, অন্যটা বাদ। তা নাহলে আজকে তুমি এই ম্যাথে ভুল করতা, তুমি ভাবতা ভাইয়া শুরু তো মালিকানা সত্ত্ব নাই, আমার অবস্থা লাল লাল। তুমি ওই সময় বেসিকটা নজর দিয়েছিলা বলেই তুমি এখন বুঝতে পারছো, হ্যাঁ জাহিদ ভাই আপনি ঠিকই বলছেন, প্রথমে ওইটা না থাকলে বাকিটা বাদ।
বা এটাই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এবার একটু নিজেকে বলো, হ্যাঁ আমি এতদিন ভালো করে পড়িনি তাই পারি না, আমি এখন থেকে যদি পড়ি 30 তারিখ পর্যন্ত ক্লাস করি ভাইয়ের, আমি এইচএসসি তে আমাকে কেউ আসলে আটকাতে পারবে না। তুমি আজকের ক্লাস শেষে রাত্রে 9টায় ওয়েবসাইটে পরীক্ষা দিবা, অ্যাকাউন্টিং ওয়েবসাইটে প্রতিদিন পরীক্ষা চলে, রাত্রে 9টায় অ্যাকাউন্টিং এর উপর পরীক্ষা চলবে, অ্যাকাউন্টিং শেষ হলে ম্যানেজমেন্ট, তুমি পরীক্ষাগুলো দিয়ে নিজেকে যাচাই করে ফেলো। আর এই পরীক্ষায় প্রথম 5 জন এই বই গিফট পাবা, এই পরীক্ষায় যারা টপ হবে এই বই 5 জন গিফট পাবে। তোমরা যারা রেকর্ড ক্লাস দেখবা তোমাদেরকে বলে দিলাম তোমরা পরীক্ষা দিতে পারো, বাট তোমরা হয়তো পরে গিফট পাবা না। এই যে এই 5 জন আমি কিভাবে এক্সাম দিব সব দেখাই দিব ইনশাআল্লাহ। আসো পরবর্তী যাই। ওকে, নিজের কাছে একটা কনফিডেন্স গ্রো হয়েছে আশা করি। এবার দেখো এই কোশ্চেন তোমার বাড়ি কাজ করবা, এটা আল্লাহ রে এই কোশ্চেন পড়ানো লাগবে রে। 6000 পণ্য ফেরত 1000, এই 6000 থেকে 1000 বাদ দে, থাকে মাত্র 5000। আমি বলছি তোমার লেখাও লাগবে না, ভালো করে শুনো। বই কেমনে নিবে? অ্যাকাউন্টিং ওয়েবসাইটে যাও, ওখান থেকে অর্ডার করো, বই 4-5 দিন পর থেকে পাবা, এখন না 20 তারিখ থেকে পাবা বই। দেখো 6000 থেকে 1000 বাদ দাও, ফেরত থাকে 5000। এই খেয়াল করে বাট্টাকালীন সময়ের মধ্যে আর কোনো কথা হবে না। 5000 টাকা 2% বাট্টা, এখানে কারবারি বাট্টা নাই, তাহলে 5000 এর 2% করলে কত হয়? বাইরে 5000 টাকা 2% করার টেকনিক শেখো, উইদাউট ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। 10% মানে একটা শূন্য বাদ, থাকে 500, 1% লাস্ট সংখ্যা 0.50, 2% 100, বাট্টা শেষ। যদি বলতো বাট্টার টাকা, অ্যান্সার এটা, বাট্টা বাদ দিয়ে বললে 4900, অ্যান্সার শেষ। দুই রকম পরীক্ষা প্রশ্ন হতে পারে। ওকে, কিভাবে এক্সাম দিবা শিখাই দিব, কোনো প্যারা নেই। ওকে ডান ডান, তোমাকে কেউ আটকাইতে পারবে? ভার্সিটি কোশ্চেন এটা। আসো, বলা হয়েছে কোনটি বছরে বন্ধ করে দেওয়া হলো, যেই কোশ্চেন যে পারবে আমি তাকে একটা স্যালুট দেবো, এই কোশ্চেন যে পারবে আমি তাকে স্যালুট। এটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ওকে, এই কোশ্চেন যে পারবে আমি তাকে একটা স্যালুট দেবো। বলো, চট করে অ্যান্সার করো, আমি সরি একটু সময় নিচ্ছি, চট করে অ্যান্সার করো, চট করে অ্যান্সার করো, চট করে অ্যান্সার করো, চট করে। সবার আগে কে অ্যান্সার করতে পারো তাড়াতাড়ি দেখি কে পারো। আচ্ছা ওকে ফাইন, অনেকে হয়তো পারবা পারবা না। দেখো আমি বলি, তুমি অবশ্যই পারবা ইনশাআল্লাহ। বন্ধ করা হয় কি কি? শেষে বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে, শিখাইছিলাম কি কি? আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন। তাহলে আয় ব্যয় উত্তোলন, অনেকে বলতে পারো ভাইয়া এটা তো আয়, আরে ভাই না, অনুপার্জিত আয়। এই আয়ের আগে যদি অগ্রিম থাকে এটা দায় হয়ে যায়, এটা বাদ। ক্রয় ফেরত, মনে আছে ক্রয়ের বংশধর, ক্রয় একটা ব্যয়, ওর বংশধর গুলাও ব্যয়, এটা বন্ধ করা হয়, এটা অ্যান্সার। ভাই অবচয় কি? অবচয় একটা ব্যয়, কিন্তু পুঞ্জীবিত অবচয় বিপরীত সম্পদ। কিভাবে? এটা তোমাকে আমি শিখাবো, প্যারা নিও না, এই লাস্ট ক্লাসে শিখাই দেবো, লাস্টের সমস্যা নেই। এটা বিপরীত সম্পদ। কুড়িন সঞ্চিতি এটাও একটা বিপরীত সম্পদ। কেন? কারণ এটা দেনাদারকে কমায় দেয়। ঠিক আছে, কি বলছি? কোশ্চেন গুলা একটু খুব ইম্পর্টেন্ট, তোমাকে আমি শিখাই দিচ্ছি এখনই। লিখে নাও, মনে রাখো, মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা। বিক্রয়, এই বিক্রয় একটা আয়, কিন্তু যদি বলা হয় বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলা বিপরীত, এগুলাকে বলা হয় বিপরীত আয়, বিপরীত আয়। ক্লিয়ার? সেম ভাবে ক্রয় একটা ব্যয়, ক্রয় একটা ব্যয়, তাহলে বলা হয় ক্রয় ফেরত বা বাট্টা, এটা বিপরীত ব্যয়, বিপরীত ব্যয় মানে ব্যয়ের বিপরীত। দেখো ভাইয়া, আসবাবপত্র কি? একটা সম্পদ, সম্পদ। যদি বলা হয় পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয়, এইটা কি তাহলে? পুঞ্জীবিত অবচয় বা পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবলম্বন, এগুলা আসবাবপত্র থেকে মাইনাস করা হয়, তাই একে বলা হয় বিপরীত সম্পদ। কেন? এগুলো আসবাবপত্রকে কমিয়ে দেয়। ক্লিয়ার? আসবাবপত্রকে মাইনাস করে, যেমন ক্রয় ফেরত ক্রয়কে মাইনাস করে, তাহলে আসবাবপত্রকে মাইনাস করে কে? পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবলম্বন, তাই ওকে বলা হয় বিপরীত সম্পদ। যেমন দেখো, দেনাদার থেকে মাইনাস করা হয় কি? কুড়িন সঞ্চিতি, তাহলে এটা কুড়িন দেনাদারের বিপরীত, দেনাদার সম্পদ হলে কুড়িন সঞ্চিতি বিপরীত সম্পদ। আমাদের এই যে এই বইটাতে এইগুলা বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে, এই জন্যই বলবো ভাই এটা এমসিকিউর জন্য কেন, প্র্যাকটিসের জন্য কেন, সিকিউর কোশ্চেন এখানে দেওয়া আছে, সিকিউর সাজেশন দেওয়া আছে, এটা কিনলে তোর এসএসসি কেউ আটকাতে পারবে না। অ্যাকাউন্টিং মানে দুইটা নিয়ে নিস। ওকে ভাইয়া ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝেছো কেন ক্রয় ফেরত হলো। লাস্ট কোশ্চেন আজকের, এটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা ভার্সিটি কোশ্চেন, এটাও এইচডব্লিউ হিসাবে থাকবে তোমার। শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুশি? দুইটা অধ্যায় ক্লোজ, আর নাই ইনশাল্লাহ। দেখো খুচরা অবদান করাইছি, বাট্টা করাইছি, বেসিক্যালি কয়টা এমসিকিউ শিখছো? একটা রিকোয়েস্ট করে যাবো, আজকে তুমি ইউটিউবে ক্লাস করো বা পরে ফ্রি ক্লাস যাই করো না কেন, তুমি মেহেরবানি করে ক্লাসগুলোর নোট অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপে শেয়ার করো। আরেকটা কথা বলে যাই, তুমি আমার কাছে পেইডে পড়ো না পড়ো সমস্যা নেই, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বই দুটো নাও, তুমি বিশ্বাস করো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 4টা পেপারে যদি তোমার ওখানে প্রত্যেকটা আমার এই বই থেকে যদি তুমি 30-এর মধ্যে মিনিমাম 25 কমন না পাও, একদম কমন না পাও ব্যাখ্যা সহ, ওটা লাইব্রেরি সামার। এবং এই বইটা নেওয়ার পরে তোমার কাছে বাংলাদেশের সেরা এমসিকিউর জন্য, বেসিকের জন্য সেরা সিকিউর সাজেশন, সিকিউতে কিন্তু সাজেশন শুধু আবার বলছি আমি, তাহলে বিশেষ করে এমসিকিউর জন্য তুমি যদি A+ না পাও এই বই পড়ে, 25+ না পাও, আমি লাইব্রেরিজ নিবো, কারণ গত বছর আইছে, এর আগের বছর আইছে, ব্যাখ্যা সব বাংলাদেশের অন্য কোনো বই নেই। আমি কেন বলছি? তোমার ভালোর জন্য। আমার বইয়ের দামও কমাই দিছে আরো,
দুইটা বই, একটা 290 280, দুইটা একসাথে নিলে কুরিয়ার চার্জ ফ্রি।